অরির কথা শুনে সারিম এবার উচ্চ স্বরে হেসে উঠল, যার শুনে পাশের সোফার আড়ালে থাকা আলভি নিজের কান বন্ধ করে ফেলল। সারিম অরির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু মারাত্মক গলায় বলল, ডিভোর্স পেপার? ও, ওই কাগজের টুকরোটার কথা বলছো? আরে বেচারি, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে চন্দ্রিমা, তোমার দেওয়া সে অপবিত্র সাইন করা ডিভোর্স পেপারটা কাল সকালে ক্ষুধার্ত কুত্তার দল চুইংগাম ভেবে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। ওটা এখন একদম ধ্বংস। সো টেকনিক্যালি আর লিগালি আমাদের ডিভোর্সটা আর হলো না, যেহেতু সাইনটা তুমি করেছো, আমি না। অরির চোখ দুটো এবার আক্ষরিক অর্থে চড়ক গাছ হয়ে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। একটা আস্ত ডিভোর্স পেপার কুত্তা চিবিয়ে খেয়েছে? এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নাকি? ও রাগে ফেটে পড়ে বলল, আপনি মিথ্যে বলছেন। আপনি আস্ত একটা মিথ্যেবাদী। কুত্তা কেন ডিভোর্স পেপার খেতে যাবে? হ্যাঁ, ওর কি খাওয়ার অভাব পড়েছে নাকি? আজব। আপনার এই ফাজলামো বন্ধ করুন দয়া করে। আপনি ইচ্ছে করে ওটা লুকিয়ে রেখেছেন, তাই না? আমি মিথ্যে বলছি না চন্দ্রিমা, বিশ্বাস না হলে আমার পিয়ে আলভিকে জিজ্ঞেস করো। ও নিজের চোখে কুত্তার সে ঐতিহাসিক ব্রেকফাস্ট দেখেছে। সারিম আলভির দিকে চোখ মারল। আলভি সোফা থেকে মাথা চুলকাতে চুলকাতে তোতলাতে তোতলাতে বলল, জি জি ম্যাম, স্যার একদম ঠিক বলেছেন। ওই কুত্তাটার কপাল বড্ড ভালো ছিল। ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের ডিভোর্স পেপার দিয়ে নিজের সকালের নাস্তা কমপ্লিট করছে। আমার নিজের চোখের সামনে সব শেষ হতে দেখেছি। অরি আলভির কথা শুনে রাগে নিজের দাঁতে দাঁত চাপল। ও বুঝতে পারল এই মাস্টারমাইন্ড লোকটা ওর সাথে এক মস্ত বড় নোংরা খেলা খেলছে। ও সারিমের দিকে তাকিয়ে তীব্র ঘৃণার গলায় বলল, আপনারা দুজনেই পাগল। আমি এই নাটক মানি না একদমই। বাবা আসুক, আমি বাবাকে এক্ষুনি সবটা বলে দেব। অরি যেই পেছনে ফিরে সিঁড়ির দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই সারিম অত্যন্ত শীতল ও গম্ভীর গলায় বলে উঠল, যাও চন্দ্রিমা, আরিচান মৃধাকে সব বলে দাও, কিন্তু মনে রাখবে তুমি ওনাকে আমার কিছু বলার আগেই আমি ওনাকে তোমার কালকের পরীক্ষার হলের সেই নকল করার সমুদ্র কাহিনীটা একদম সপ্রমাণ জানিয়ে দেব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেয়ে পরীক্ষার হলে খাতে চিরকুট থেকে লিখতে গিয়ে চুরি করে শিক্ষামন্ত্রীর হাতে ধরা পড়েছে। এই খবরটা যদি আরিচান মৃধা জানতে পারেন, ওনার অহংকার আর সম্মান এক সেকেন্ডে ধুলে মিশে যাবে না। ওনার হার্ট অ্যাটাক হওয়াও কিন্তু অস্বাভাবিক নয়। সারিমের এই মারাত্মক ব্ল্যাকমেলের কথাটি শুনতেই অরির পুরো শরীরটা এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ও খুব ভালো করেই জানে ওর বাবা আরিশান মৃধার কাছে ওর সম্মান আর সততা কতটা বড়। উনি যদি জানতে পারেন ওনার অরি এই ধরনের নোংরা কাজ করেছে, তবে উনি হয়তো অরির ওপর থেকে ওনার সমস্ত বিশ্বাস চিরতরে হারিয়ে ফেলবেন। ওনার বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে। অরি অত্যন্ত অসহায় ও ভীত চোখে সারিমের দিকে তাকালো। ও চোখের কোণাটা ভয়ে নোনা জলে সামান্য ভিজে উঠল। ও কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি একটা নীচ মানুষ। আপনি নিজের ক্ষমতা দিয়ে 18 বছরের একটা মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করছেন। আপনার লজ্জা করে না? সারিম অরির চোখে সে জল দেখে ওর ভেতরে সেই কঠোর রূপটা এক সেকেন্ডে গলে জল হয়ে গেল। ওর মনে হলো ও অরিকে বড্ড বেশি ভয় দেখিয়ে ফেলেছে। ও নিজের গলা স্বরকে অত্যন্ত নরম, মায়াবী ও গভীর করে অরির আরো এক ধাপ কাছে এলো। ও অরির ফর্সা মুখের দিকে তাকিয়ে অত্যন্ত তৃপ্তির সুরে বলল, আমি নিজ নই চন্দ্রিমা, আমি স্রেফ একজন লোভী শিকারী যে নিজের অস্তিত্বকে ফিরে পেতে চায়। আচ্ছা বাদ দাও ওসব ভয় দেখানোর কথা। আমার একটা অত্যন্ত ছোট আবদার পূরণ করবে চন্দ্রিমা? অরি নিজের চোখের জলটা এক হাত দিয়ে মুছিয়ে রেগে মুখ ফুলিয়ে জিজ্ঞেস করলো, কিসের আবদার? আপনার মতো মানুষের কোনো আবদার আমি পূরণ করব না। সারিমর বাম হাতটা অরির চিবুকের কাছে এনে ও চোখের মণিতে নিজের গভীর চোখ দুটো ডুবিয়ে দিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও মাদকতা ভরা গলায় ফিসফিসিয়ে বলল, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। জানতে চাই সেখানে সারিম মৃধার জন্য কতটা রাগ আর কতটা ভালোবাসা লুকিয়ে আছে। সারিমের এই আচমকা রোমান্টিক ডায়লগটা শুনতেই অরি ফর্সা গাল দুটো লজ্জায় আর চরম মেজাজে ফেটে পড়া দশা হলো। ওর মাথার ওপর এখন পরীক্ষার কঠিন পড়াগুলো চাপ ঘুরপাক খাচ্ছিল। আর এই লোকটা সকাল সকাল এখানে এসে ওর সাথে প্রেমের নাটক শুরু করেছে।
অরি নিজের হাতের কাছের জগটা সারিমের বুকের সামনে একটু উঁচিয়ে ধরে চরম মেজাজে ও তেদর গলায় বলে উঠল, আমার এখন পরীক্ষার অনেক পড়া বাকি আছে। আপনার যদি এতই ঘোরার শখ থাকে তবে গিয়ে বাবাকে বলুন। ওনার মনের ভেতর অনেক রাষ্ট্রীয় চক্রান্ত আর গোয়েন্দা রিপোর্ট আছে। আপনি ওনার মনের ভেতর গিয়ে আরামসে কয়েক বছর ঘুরে আসুন। আমার পথ ছাড়ুন বুঝি। কথাটা শেষ করে অরি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ও সারিমকে এক মস্ত বড় ধাক্কা দেওয়ার মতো পাশ কাটিয়ে ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে উপরে দৌড়ে চলে গেল। সারিম সিঁড়ির দিকে তাকিয়ে মুচকিয়ে হাসি হাসল। নিজের মনে বিড়বিড় করে বলল, তীব্র তেজ, এই তেজটাই তো আমার ইশকের ফানিয়ারকে আরো বেশি জ্বালিয়ে দেবে চন্দ্রিমা। এদিকে অরি ঝড়ের বেগে পড়ার রুমে ঢুকে ধপ করে দরজাটা বন্ধ করে দিল এবং ভেতরের লকটা সশব্দে আটকে দিল। ওর বুকের ভেতরটা তখন কামারের দোকানের নেহাইয়ের মতো ধরফর করে কাঁপছিল। মুখটা রাগে আর লজ্জায় টকটকে লাল। ও হাতের কাছের জগটা টেবিলের ওপর আছাড় মারার মতো করে রাখলো। সোফায় বসে থাকা জেবা অরির এই রুদ্র রূপ দেখে এক লাফে উঠে দাঁড়ালো। ও চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কি রে অরি, নিচে কি কোনো ভূত দেখলি নাকি? তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? আর পানি আনতে গিয়ে এত দেরি হলো কেন? অরি নিজের হাতের বইটা সোফার উপর ছুঁড়ে মেরে দুই হাত কোমরে রেখে রেগে চিৎকার করে বলে উঠল, আই হেট কুত্তা জেবা। আই জাস্ট হেট ডগস। এই পৃথিবীর সমস্ত কুত্তাদের আমি নিজের হাতে জ্যান্ত পুঁতে ফেলবো। খুবই সব। জেবা অরির মুখে এই ঐতিহাসিক গালিটা শুনে পুরোপুরি তাজ্জব বনে গেল। ও হা করে অরির দিকে তাকিয়ে রইল, যেন ও কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। জেবা অত্যন্ত অবাক হয়ে বলল, অ্যাঁ, কি বললি? তুই কুত্তাদের ঘৃণা করিস? তুই না এই এলাকার সমস্ত রাস্তার কুকুরদের নিজের হাতে বিস্কিট খাওয়াস? কুত্তা তো তোর সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রে অরি। হঠাৎ আজকে সকাল সকাল কুত্তাদের ওপর তোর এত বড় অভিশাপের বন্যা বয়ে যাচ্ছে কেন? তোর কি নিজের কোনো কুত্তা কামড়াইছে নাকি? কুত্তা কামড়ায়নি জেবা। কুত্তা আমার পুরো জীবনটা চিবিয়ে খেয়ে ফেলেছে। অরি সোফায় ধপ করে বসে নিজের মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে লাগলো। জেবা কিছুতেই রহস্যময় কাহিনীর কোনো মাথা মুন্ডও বুঝতে পারল না। ও শুধু হা করে বান্ধবীর এই পাগলু রূপ দেখতে লাগলো। সকালের রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে ঢাকা শহরের চেনা কোলাহল যেন আরো দ্বিগুণ হয়ে প্রকাশ পাচ্ছিল। পিচঢালা পথ থেকে ওঠা তপ্ত ভাব আর গাড়ির হর্নের আওয়াজে চারপাশটা মুখরিত। তবে মৃধা নিবাসের দোতলার পড়ার ঘরে তখনও এক অদ্ভুত থমথমে অস্থিরতা বিরাজ করছিল। অরি সোফায় বসে নিজের দুই হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরেছিল। ওর ফর্সা গাল দুটোতে এখনো রাগের সে রক্তিম আভাস স্পষ্ট, যা জেবা তীক্ষ্ণ চোখ এড়াতে পারছিল না। জেবা বাংলা দ্বিতীয় পত্র বইটা একপাশে রেখে অরির একদম মুখোমুখি এসে বসলো। ও অরির কাঁধে একটা হাত রেখে বেশ কৌতূহলী ও সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, অরি, তুই কি কিছু লুকাচ্ছিস আমার কাছে? নিচে পানি আনতে গেলি আর ফিরে এসে বলছিস কোনো কুত্তা নাকি তোর জীবন চিবিয়ে খেয়ে ফেলেছে। এই ভরা সকালে মৃধানিবাসের বাইরে তো কোনো রাস্তার কুকুর ঢোকার সাহস পাবে না। তাহলে ব্যাপার কি? কাকে কুত্তা বললি তুই? অরি এক ঝটকায় মাথা তুলে জেবার দিকে তাকালো। ও চোখের মনিতে তখনও সারিমের সেই চতুর বাঁকা হাসির উদ্ধত চেহারাটা ঘুরপাক খাচ্ছিল। সে খুব ভালো করেই জানে জেবাকে যদি এখন সত্যটা বলা হয় যে সারিম আসলে ওর স্বামী এবং সে এই বাড়ির পালিত মেয়ে নয়, বরং আরিশান মৃধার একমাত্র ছেলের বউ, তবে জেবা আর এক সেকেন্ডও শান্ত থাকবে না। ও বকবক করতে করতে অরির পুরো মাথাটায় চিবিয়ে খেয়ে ফেলবে। তাছাড়া সারিমের সেই মারাত্মক ব্ল্যাকমেলের কথা মনে পড়তেই অরির বুকের ভেতরটা আবার ভয়ে ও অপমানে কেঁপে উঠল। বাবা যদি কোনোভাবে অরির পরীক্ষার হলে সে অনিচ্ছাকৃত ভুলের কথা জানতে পারেন, তবে ওনার আজীবনের সততা আর অরিকে নিয়ে গর্ব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। অরি নিজেকে সামলে নিয়ে নিজের গলার স্বরকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো। ও একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ধুর বোকা, কিছু না। আসলে সারা রাত এক ফোঁটা না ঘুমিয়ে টানা পড়ার কারণে আমার মগজের কোষগুলো না মনে হয় ঠিকঠাক কাজ করছে না। ক্লান্তি থেকে হ্যালুসিনেশন হচ্ছে রে। তাই কি বলতে কি বলে ফেলেছি তা আমি নিজেও জানি না। তুই শুধু শুধু চিন্তা করছিস জেবা। জেবা অরির মুখের দিকে কয়েক সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ও
ও অরিকে চেনে, ও স্পষ্ট বুঝতে পারছিল অরিক কিছু একটা লুকাচ্ছে। কিন্তু পরীক্ষার এই মোক্ষম সময়ে ও আর বান্ধবীকে বেশি ঘাটাতেও চাইল না জেবা। সোফা থেকে উঠে দাঁড়িয়ে একটা লম্বা হাই তুলে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে। তোর এই কুত্তা কাহিনীর রহস্য না হয় পরেই শুনবো। এখন তাড়াতাড়ি কর, ঘড়িতে 9টা বাজতে চললো। 9:30টার মধ্যে আমাদের কলেজে পৌঁছাতে হবে। সময় মতো পরীক্ষার হলে না ঢুকতে পারলে কিন্তু ইনভেস্টিগেটর স্যাররা আর গেট খুলে ভিতরে ঢুকতেই দেবে না। তখন ইতিহাস পরীক্ষাটা ইতিহাসেই রয়ে যাবে। হ্যাঁ, চল তৈরি হয়নি। অরি টেবিল থেকে নিজের হ্যান্ড নোট আর কলমের ব্যাগটা তুলে নিতে নিতে বলল। ওরা দুজনেই খুব দ্রুত নিজেদের কলেজের আকাশি রঙের ইউনিফর্মটা পরে নিল। অরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবাধ্য চুলগুলো একটা ক্লিপ দিয়ে শক্ত করে আটকে নিল। চোখের ওপর সেই গোল রিডিং গ্লাসটা ভালো করে চেপে ধরে ও একটা দীর্ঘশ্বাস পেল। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো আজকের পরীক্ষাটা যেন অন্তত কোনো ঝামেলা ছাড়াই শান্তিতে শেষ হয়। ওরা দুজনে যখন দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, অরির চোখ তখন অবচেতনভাবে ড্রয়িং রুমের সোফাগুলোর দিকে চলে গেল। বুকের ভেতরটা কেমন যেন ঠিপ ঠিপ করছিল, কিন্তু সেখানে এখন আর কেউ ছিল না। সারিম বা ওর আলভি কারো কোনো চিহ্নই সেখানে নেই। পুরো ড্রয়িং রুমটা একদম শান্ত পরিচ্ছন্ন। অরি মনে মনে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। যাক, লোকটা তাহলে চলে গেছে। ও জেবাকে নিয়ে দ্রুত পায়ে বাড়ির মেন গেটের দিকে এগিয়ে গেল। বৃদ্ধানিবাসের বাইরে সবসময় আরিশান মৃধা স্পেশাল গার্ডরা সাধারণ পোশাকে ডিউটি করে। আজকেও তারা গেটের বাইরে প্রস্তুত ছিলেন। গার্ডদের মধ্যে থেকে একজন প্রবীণ গার্ড অরিকে দেখা মাত্র এগিয়ে এসে বিনীতভাবে বললেন, ম্যাম, আজকে গাড়ি বের করি। স্যার বলে গেছেন আপনাদের যেন সাবধানে পৌঁছে দেওয়া হয়। অরি নম্রতার সাথে মৃদু হেসে বারণ করে বলল, না আঙ্কেল, আজকে গাড়ি লাগবে না। কলেজের দূরত্ব তো এইখান থেকে বেশি নয়। রিকশায় করে খোলা বাতাসে গেলে মাথার ভেতরে ক্লান্তিটা একটু দূর হবে। আপনারা শুধু দূর থেকে আমাদের ফলো করুন, ওইটুকুই যথেষ্ট। ঠিক আছে ম্যাম, আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। গার্ডটি মাথা নিচু করে সমীহ জানালো। অরিয়া যে বা দুজনে মিলে ধীর গতিতে এগিয়ে একটা খালি রিক্সা ডেকে নিল। রিক্সাটি মেন রোড ধরে কলেজের উদ্দেশ্যে চলতে শুরু করলো। সকালের বাতাসটা একটু গরম হলেও বেশ ফুরফুরে ছিল। যে বা ওর স্বভাবসুলভ বকবকানি শুরু করে দিল। ও রাস্তার ধারে দোকানগুলোর দিকে তাকিয়ে বলতে লাগলো, দোস্ত, আজকের পরীক্ষাটা শেষ হলে কিন্তু আমার মাথা থেকে এক মস্ত বড় বোঝা নেমে যাবে। এই কঠিন কঠিন ব্যাকরণগুলো আমার মাথাকে পুরো লন্ডভন্ড করে দিচ্ছে। অরি শুধু মৃদু হাসল। ও যেবার কথার পিঠে কোনো মন্তব্য করল না। ওর মন তখনও আজকের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন আর সকালের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল। মেন রোডের এক নির্জন কোনায় দাঁড়িয়েছিল একটি কুচকুচে কালো জিপ গাড়ি। গাড়ির চালকের সামনে বসা ছিল রাফান, যার একদিকের গাল তখনও সামান্য ফোলা, আর পেছনের সিটে 2 পা ছড়িয়ে আয়েশি ভঙ্গিতে বসে আছে আফিম। ওর চোখে সেই চিরচেনা লম্পট হিংস্র ও মাদকতাময় চাহনি। আফিম নিজের হাতের সিগারেট অনবরত টানছিল আর ধোঁয়াগুলো জানালা দিয়ে বাইরে ছাড়ছিল। রাফান হঠাৎ করে রোডের দিকে এগিয়ে আসা একটা রিক্সা দেখতে পেল। রিক্সার ভেতরে বসা 2 তরুণীকে চেনা মাত্রই তার চোখ দুটো চকচক করে উঠল। সে উত্তেজিত গলায় পেছনের দিকে তাকিয়ে বলে উঠল, আফিম ভাই, ওই যে দেখুন, ওই শালিরাই রিকশাই করে এদিকে আসছে। এদের মধ্যে ডান পাশের ওই চশমা পরা মাগিটাই কালকে সবার সামনে আমার গায়ে হাত তুলেছিল, আমাকে থাপ্পড় মেরেছিল। পাশের মেয়েটা ওর বান্ধবী হবে হয়তো। আফিম হাতে সিগারেট এক পাশে সরিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। সকালের কড়া রোদের আলোয় অরির সেই শান্ত স্নিগ্ধ অবয়বটা দেখা মাত্রই আফিমের চোখের মণিতে যেন এক পৈশাচিক লালসার দাবানল জ্বলে উঠল। আফিমের জীবনে সে বহু খোলামেলা আধুনিক ও আবেদনময় সুন্দরী নারী দেখেছে, তবে অরির সেই আকাশি রঙের কলেজের ড্রেসে থাকা নিষ্পাপ মার্জিত ও সাধারণ রূপ যেন সেসবের চেয়ে 1000 গুণ বেশি সম্মোহনী। অরির সে পেট সমান লম্বা বাদামি চুল, যা বাতাসের দোলায় আলতো করে ওর ফর্সা গালে এসে পড়ছিল। চোখে রিডিং গ্লাসের আড়ালে সেই হরিণীর মতো টানা টানা চোখ। সবকিছু দেখে আফিম এক মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ওর ভেতরের কামনার রাক্ষসটা 1 সেকেন্ডে জেগে উঠল। ও নিজের শুকনো ঠোঁটটা জিভ দিয়ে
চাটতে চাটতে কামুক গলায় বলল, রাফাইন না, তুই তো এই মালের রূপের কিছুই বর্ণনা করতে পারিসনি রে। এটা তো আস্ত একটা অপার্থিব হুড়পড়ি রে। এ শরীরের এই নিষ্পাপ আর পবিত্র সুবাস তো দূর থেকেই আমার ভেতরের রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে রে। এই মেয়েটাকে আমার চাই চাই। এর এই তেজি রূপটা আমি নিজের বিছানায় পিষে ফেলবো রে, পিষে ফেলবো। আফিম এক মুহূর্ত নষ্ট করলো না। ও জিপের দরজাটা এক ঝটকায় খুলে নিচে নামলো। ওর পেছনে রাফান এবং ওর দলের আরও 4-5 জন সন্ত্রাস গুন্ডা দলবল নিয়ে অরিদের রিকশাটার দিকে এগিয়ে গেল এবং মাঝ রাস্তায় রিকশার গতি পথ রোধ করে দাঁড়ালো। আফিম এবং ওর সন্ত্রাসী সাঙ্গপাঙ্গদের দেখা মাত্রই রিকশাওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে রিকশা ব্রেক করলো। আফিম অরির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। ওর পরনে কালো রঙের শার্ট, বুকের 3টে বোতাম খোলা, গলা সোনার মোটা চেইন আর চোখে এক নোংরা কুৎসিত চাউনি। আফিমকে এলাকার সবাই চেনে। ওকে দেখা মাত্র রিকশাওয়ালা সিট থেকে নেমে ভয় রিকশা ফেলে এক দৌড়ে সেখান থেকে চম্পট দিল। জেবা আফিমকে দেখা মাত্রই আতঙ্কে শিউরে উঠল। ও অরির হাতটা শক্ত করে চেপে ধরল। ও কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল, অরি, সর্বনাশ হয়ে গেছে। এই লোকটা এই এলাকার সবচেয়ে বড় কুখ্যাত খুনি আর মাস্তান, আফিম খন্দকার। ও বড্ড খতরনাক রে অরি, পুলিশও ওর কিচ্ছু করতে পারে না। চল আমরা রিক্সা থেকে নেমে উল্টো দিকে পালাই। অরি জেবাকে শান্ত করার জন্য ওর হাতটা একটু চাপ দিল। ও নিজের ভেতরে রাগটা তখন ফুটন্ত লাভার মতো ফুটছিল। কালকে সেই রাফানের ঘটনার পর আজ আবার ওর দলের প্রধান খোদ এখানে এসে পথ আটকেছে। অরি রিকশা থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো। ওর নিজের চোখ দুটো শক্ত করে আফিমের চোখের দিকে তাকালো। ওর চোখে কোনো ভয়ের লেশ মাত্র ছিল না, ছিল কেবল তীব্র জমাটবদ্ধ বিরক্ত আর ঘৃণা। আফিম অরির আরও এক কদম কাছাকাছি এসে ওর শরীরে সুবাস নেওয়ার ভঙ্গি করল। সে অরির আপাদ মস্তক নিজের নোংরা দৃষ্টি দিয়ে মেপে নিয়ে অত্যন্ত কুৎসিত গলায় হেসে বলল, কি অবস্থা সুন্দরী? কালকে আমার দলের ছেলের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছো। তোমার এই নরম ফর্সা হাত দুটো তেজ তো বড্ড বেশি দেখছি। তা আফিম খন্দকারের নাম তো নিশ্চয়ই শুনেছো, নাকি শোনোনি? এই শহরের লিখিত রাজা আমি। রাজার প্রজাদের সাথে এমন বেয়াদবি করতে নেই মনি। রাফান পাশ থেকে দাঁত কেলিয়ে বলল, আফিম ভাই, কালকে এই মাগিটাই বড্ড লাফাইছিল, আজকে ওর সব তেজ একদম জল বানাই দেন। অরি চিবুক শক্ত করে রাফানের দিকে তাকিয়ে বলল, মুখ সামনে কথা বলবি লম্পটের দল। রাস্তার জঞ্জাল, রাস্তায় থাক, পথ ছাড় আমাদের। আফিম শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে এক পৈশাচিক উল্লাস। ও অরির গ্লাসের দিকে আঙ্গুল তাক করে বলল, আহা, আরে রাখলে তো তোমাকে আরো সুন্দরী লাগে হুরপড়ি। শোনো মে, আমার বিছানায় একবার এলে তোমার এই রূপের তেজ আমি এক রাতেই এমন ভাবে ঠান্ডা করে দেব, তুমি নিজেই সারা জীবন আমার দাসী হয়ে থাকার ভিক্ষা চাইবে জান। আফিমের এই চরম নোংরা অশ্লীল ও কুৎসিত কথাগুলো অরির কান দিয়ে মগজে পৌঁছাতে ওর ভেতরে সমস্ত ধৈর্য, ভদ্রতা আর সংস্কারের বাঁধ এক সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ও নিজের বাবার সেই শান্তির উপদেশের কথা এই মুহূর্তে সম্পূর্ণ ভুলে গেল। এ ধরনের পৈশাচিক জানোয়ারের সামনে ভদ্রতা দেখানো মানে নিজের আত্মসম্মানকে জ্যান্ত কবর দেওয়া। জেবা অতিরিক্ত ভয় পেয়ে বলল, ভাইয়া প্লিজ আমাদের যেতে দিন, আমাদের পরীক্ষা আছে, আমাদের ছেড়ে দিন। চুপ কর জেবা, এদের মতো জানোয়ারদের কাছে অনুমতি চাচ্ছিস কেন? বাহ 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 বাহ, খাঁচার পাখি তো দেখি ভালোই ডাকতে পারে। তা আমার ডেরায় চলবা নাকি এখানেই? আফিম ও নোংরা কথাটি শেষ করার সুযোগ পেল না। পুরো রাস্তাবাসীকে স্তব্ধ করে দিয়ে সমস্ত চরাচর কাঁপিয়ে একটা বিকট চটার শব্দ হলো।
অরি আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ও কোনো কথা না বলে এক ঝটকায় নিজের ডান পায়ের শক্ত চামড়ার কলেজ জুতাটা পা থেকে খুলে ফেলেছিল এবং নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে ওটা দিয়ে আফিমের গালে এক মস্ত বড় থাপ্পড় কষিয়ে দিল। জুতো জোর এতটাই তীব্র আর আকস্মিক ছিল যে আফিমের মাথাটা এক ঝটকায় বাম দিকে ঘুরে গেল। ও 2 কদম পিছিয়ে গেল। জুতোর শক্ত সোলের আঘাতে ও ঠোঁটের কোণ ফেটে ফিনকি দিয়ে তাজা লাল রক্ত বের হয়ে এলো। ও সেই শ্যামলা গালের জুতোর সোলে নিখুঁত দাগটা স্পষ্ট বসে গেল। চারপাশের সাধারণ পথচারী, অন্যান্য রিক্সা চালক আর রাস্তার ধারের দোকানের মানুষজন এই দৃশ্য দেখে আক্ষরিক অর্থেই চোখ বড় বড় করে নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ একটা টু শব্দ করার সাহস পাচ্ছিল না। এই শহরে আফিম খন্দকারের মতো সন্ত্রাসীদের গালে একটা কম বয়সী মেয়ে জুতা দিয়ে থাপ্পড় মেরেছে, এই অলৌকিক অকল্পনীয় দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। রাফান আর ওর দলের চামচারা তো হতভম্ব হয়ে রেগে একদম ফায়ার হয়ে গেল। তারা চট করে পকেট থেকে ছুরি বের করতে চাইল। অরি অত্যন্ত শান্ত ভঙ্গিতে জুতোটা আবার পায়ে গলিয়ে নিল ও আফিমের দিকে তীব্র বজ্র কঠিন ও ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত শুদ্ধ ও কড়া ভাষায় বলল, মুখ সামনে কথা বলবি, কুৎসিত জানোয়ার। মানুষ হতে পারিসনি, অন্তত ভদ্র হতে শিখ। নয়তো এই জুতো দিয়ে না তোর মতো লম্পটদের নোংরা মুখ আমি প্রতিনিয়ত থেতলে দিতে পারি। নিজের নোংরা লালসা নিজের নোংরা ডোবায় গিয়ে দেখাবি। রাস্তায় মেয়েদের দিকে চোখ তোলার আগে নিজের কাফনের কাপড় কিনে রাখিস। আমাদের পথ থেকে সর। কথাটা শেষ করে অরি আর 1 সেকেন্ডও আফিম বা ওর দলের কোনো প্রতিক্রিয়ার জন্য দাঁড়ালো না। ও যেবার হাতটা শক্ত করে ধরে ওকে টেনে নিয়ে ঝড়ের গতিতে মেন রোড পার হয়ে কলেজের গেটের দিকে এগিয়ে চলে গেল। জেবা তো তখনও ভয়ে, বিস্ময়ে আর আতঙ্কে কাঁপছিল। ও শুধু বান্ধবীর এই রুদ্রচণ্ডী ভয়ঙ্কর রূপ দেখে স্তব্ধ হয়ে জাদুমন্ত্রের মতো ওর পেছনে পেছনে ছুটছিল। এদিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা আফিম কয়েক সেকেন্ড সম্পূর্ণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে রইল। ও দলের ছেলেরা ভাই ভাই করে চিৎকার করে উঠল। আফিম হাত তুলে ওদের থামিয়ে দিল। ও নিজের ডান হাতটা আলতো করে নিজের রক্তাক্ত গালে ছোয়ালো। আঙ্গুলের ডগায় ঠোঁটের কোণার সেই তাজা গরম রক্ত লেগে আসতেই ও চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওর মুখে কোনো রাগের বা হিংস্রতার চিৎকার ফুটে উঠল না, কোনো গালি বের হলো না। বরং ও এক দৃষ্টিতে পলকহীনভাবে অরি চলে যাওয়ার দুরন্ত অবয়বটার দিকে তাকিয়ে রইল। অরি সেই তীব্র তেজ, জুতোর বাড়ির সেই অভূতপূর্ব অপমান আর ওর মুখের সেই কড়া ধমক সবকিছুই আফিমের অপরাধী মগজে এক ভিন্ন ধরনের উগ্র উন্মাদনা সৃষ্টি করলো। সে নিজের জীবনে কোনো দিন কোনো মানুষের কাছ থেকে, বিশেষ করে কোনো মেয়ের কাছ থেকে এমন অবহেলা, আঘাত বা প্রত্যাখ্যান পায়নি। সবাই ওর নামে কাঁপে। আর এই মেয়ে ওকে জুতো পেটা করলো। অরির এই অসম্ভব বা তীব্র তেজ দেখে মনে মনে ওর প্রেমের সম্পূর্ণ অন্ধ পাগল হয়ে গেল আফিম। সে বুঝতে পারলো এই মেয়েটা অন্য 10টা মেয়ের মতো সস্তা বা সাধারণ নয়। ও এক অপার্থিব পবিত্র অগ্নিকণা, যাকে শুধু ভোগ করা নয় বরং নিজের জীবনে চিরতরে বন্দি করাই এখন ওর একমাত্র পৈশাচিক নেশা ও সাধনা। ঠিক তখনই রাফান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আফিমের এই চরম অপমান দেখে নিজের দাপট ও অনুগত্য দেখাতে চাইল। সে আফিমের পাশে এসে অত্যন্ত নোংরা ও বাজে ভাষায় অরিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আফিম ভাই, এই শালি মাগির এত বড় সাহস, ও আপনাকে জুতো দিয়ে মারলো। এই মাগিটাকে আমি আজ রাতেই তুলে নিয়ে আসবো আপনার ডেরাই। ওর ওই ফর্সা শরীরের চামড়া আমি নিজের হাতে টেনে ছিঁড়ে ফেলবো। আপনি শুধু হুকুম দেন ভাই। রাফানের মুখ থেকে অরি সম্পর্কে সেই নোংরা ও অপবিত্র শব্দটা শেষ হওয়ার আগেই যেন এক বন্য রক্তাক্ত চিতাবাঘ রাফানের উপর ঝাঁপিয়ে পড়ল। আফিম এক ঝটকায় রাফানের শার্টের কলার আর গলাটা নিজের 2 হাত দিয়ে খপ করে ধরে ফেলল। ওর চোখের মণিতে তখন এক পৈশাচিক খুনের হিংস্রতা। আফিম রাফানের গলা চেপে ধরে নিজের সমস্ত শক্তি দিয়ে ওকে পিছঢালা রাস্তার মাঝখানে সশব্দে আছাড় মেরে মাটিতে শুইয়ে দিল। ভাই মারছেন কেন? আমি তো ওই শালির। রাফান ব্যথায় তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু আফিম থামল না। ও নিজের জুতো পরা ভারী পাটা সরাসরি রাফানের মুখের উপর এবং মাথায় চেপে ধরল।
নিজের পায়ের তলায় রাফানের মাথাটা শক্ত করে পিষে দিতে দিতে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলল, মুখ সামলে কথা বলবি, সুয়ারের বাচ্চা। ও পবিত্র, ও আমার হুড়পড়ি। ওর সম্পর্কে যদি আর একটা অপবিত্র, নোংরা বা সস্তা শব্দ তোর এই নোংরা মুখ থেকে বের হয় না, তোকে তবে তবে তোকে আমি এই রাস্তার মাঝখানে জ্যান্ত পুঁতে ফেলবো। মনে রাখিস, ও শুধু আফিম খন্দকারের, ও আমার রানী। আফিমের এই আচমকা উগ্র ভয়ঙ্কর রূপ দেখে ওর দলের বাকি চামচারা ভয়ে 3 ফুট পিছিয়ে গেল। তারা কিছুতেই বুঝতে পারছিল না আফিম ভাই নিজের জুতোর বাড়ি খাওয়ার পর কেন নিজের বিশ্বস্ত লোকের ওপরে এমন বন্য পৈশাচিকতার মেতে উঠেছে। রাফান মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ওর মুখ দিয়ে তখন লালা আর রক্ত বের হচ্ছিল। আফিম ওর মাথা থেকে পাটা সরিয়ে নিল, নিজের প্যান্টের পকেট থেকে একটি সাদা রুমাল বের করে ঠোঁটের কোণে রক্তটা আলতো করে মুছল। ও আবার অরি চলে যাওয়ার সেই দূর সীমানার দিকে তাকালো, যেখানে অরি ততক্ষণে কলেজের গেটের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেছে। আফিমের ঠোঁটের কোণে এবার এক তীব্র উন্মাদ ও পাগল প্রেমিকের হাসি ফুটে উঠল। ও নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, তীব্র তেজ, মারাত্মক সৌন্দর্য, তোমার এই জুতোর বাড়ির দাগ আমি আমার গালে সারা জীবন যত্ন করে রেখে দেব। আমার হুড়পড়ি, তোমাকে আমার চাই চাই। তবে এবার কোনো জোর জুলুম বা খাটানো নয়। তোমাকে আমি আমার এই পৈশাচিক প্রেমের সাগরে ডুবিয়ে ভালোবেসে নিজের করে নেব। তুমি শুধুই আমার হুড়পড়ি, তুমি শুধুই আমার। আফিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ও নিজের জিপ গাড়ির দিকে ধীর দর্পিত পায়ে হেঁটে গেল। আরও দলের লোকেরা তখন কাঁপতে কাঁপতে রাফানকে মাটি থেকে টেনে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। পুরো এলাকা জুড়ে এখনও এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মৃধা নিবাসের সুপরিসর এবং রাজকীয় শয়নকক্ষে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। জানালার ভারী সিল্কের পর্দাগুলো আংশিক টানা, যার আড়াল থেকে আসা দুপুরে তপ্ত আলো ঘরে আসবাবপত্রের ওপর এক ধরনের মায়াবী ছায়া সৃষ্টি করেছে। বিশাল কিং সাইজ বেডের একপাশে হেলান দিয়ে বসেছিল সারিম। ডান হাতটি সাদা ব্যান্ডেজে মোড়ানো, যা ওর সুঠাম অবয়বে এক ধরনের ক্লান্ত অথচ ধারালো আভিজাত্য ফুটিয়ে তুলেছে। ওর বাঁ হাতে থাকা কাচের গ্লাসে বরফ কুচি দেওয়া ঠান্ডা পানি, যা ও অলস ভঙ্গিতে নাড়ছিল। বরফের টুংটাং শব্দটা ঘরের নিস্তব্ধতা ভাঙার চেষ্টা করছিল বারবার। সোফার এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল আলভি। আলভির পরনে ফর্মাল শার্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘরের ভেতরের এয়ার কন্ডিশনারে ঠান্ডা বাতাসও ওর ভেতরের ভয় এবং উত্তেজনাকে প্রশমিত করতে পারছিল না। ও খুব ভালো করে চেনে ওর এই খ্যাপাটে বসকে। কখন যে কার কপালে কোন শনি ডেকে আনেন তার স্বয়ং বিধাতাই ভালো জানেন। সারিম গ্লাসের শেষ চুমুকটা দিয়ে ওটা ধপ করে পাশের সাইড টেবিলে রাখলো। ওর সেই তীক্ষ্ণ গাঢ় চোখের মণি দুটো এবার সরাসরি আলভির মুখের উপর স্থির হলো। ও নিজের অবাধ্য চুলগুলো বাম হাত দিয়ে একটু পেছনের দিকে ঠেলে অত্যন্ত গম্ভীর কণ্ঠে ডাকলো, আলভি। আলভি এক লাফে সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জি জি বস, বলুন, কোনো আদেশ? সারিম বিছানা থেকে নিজের দীর্ঘ ও সুঠাম শরীরটা নিয়ে অত্যন্ত চটপটি ভঙ্গিতে নেমে দাঁড়ালো। ওর পরনে নেভি ব্লু কালারের লিলেন শার্ট, যার ওপরে দুটো বোতাম খোলা। ও আলভির দিকে এক কদম এগিয়ে এসে সোজা নিজের হাত ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা তখন দুপুর 12টা বেজে 45 মিনিট ছুঁই ছুঁই করছে। সারিমের ঠোঁটের কোণে সে চিরচেনা চতুর ও বাঁকা হাসিটা আবার ফুটে উঠল। ও অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, গাড়ি বের করো, চন্দ্রিমার পরীক্ষার কেন্দ্রে যাব। আমার বউকে রিসিভ করে নিয়ে আসার দায়িত্বটা তো আইনত এবং নৈতিকভাবে আমারই, তাই না? সারিমের মুখে এই কথাটি শোনা মাত্রই আলভির চোখ দুটো আক্ষরিক অর্থে কপালে উঠে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও হা করে বসের দিকে তাকিয়ে রইল, যেন ও এইমাত্র শুনল যে স্বর্গের কোনো দেবতা মর্তে এসে রিক্সা চালাবেন। আলভি নিজের মাথা চুলকাতে চুলকাতে অত্যন্ত অবিশ্বাস্য গলায় বলল, বস, আপনি এই অবস্থায় এই ভাঙ্গা হাত আর অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন, তাও আবার ম্যামকে রিসিভ করতে? আপনি কি ভুলে যাচ্ছেন আপনি দেশের বর্তমান শিক্ষামন্ত্রী? আপনার একটা আলাদা প্রোটোকল আছে, আপনার একটা বিশাল সম্মান আছে। আপনি যদি হুট করে কোনো
গার্লস কলেজের সামনে গিয়ে নিজের বউয়ের জন্য অপেক্ষা করতে শুরু করেন, তবে তো মিডিয়া আর আমোজনতা আপনাকে প্রশ্ন করে গিলে খাবে। তাছাড়া সারিম আলফিকে ওর কথা শেষ করার সুযোগ দিল না। ও নিজের জলজল করা চোখ দুটো আলফির মুখের উপর এনে অত্যন্ত ঠান্ডা অথচ বিপজ্জনক গলায় বলল, চুপ কর আলফি, তোমার এই অতিরিক্ত জ্ঞান বিতরণ আমার একদম পছন্দ হচ্ছে না। আমি খুব ভালো করে জানি আমি কে, কিন্তু তার চেয়েও বড় সত্য হলো আমি আরিশান মৃধার ছেলে এবং চন্দ্রিমা ওরফে অডির বিবাহিত স্বামী। তুমি কি সকালের ওই দৃশ্যটা খেয়াল করো না? আমার এই দুগ্ধ শুভ্র হরিণীটার রূপ কতটা মারাত্মক সুন্দর। এই জগৎ সংসারের লম্পট আর শকুন্দের তো অভাব নেই। আমার অমন সুন্দর বউটার উপর যদি বাইরের কোনো ছোট লোকের বা ফালতু মানুষের নজর চলে যায়, তবে সেই চোখ দুটো আমি নিজের হাতে উপরে ফেলবো। তার চেয়ে অনেক ভালো নিজের সম্পত্তির আগে থেকে নিজেই পাহারায় রাখো। আমার বউকে আমি গিয়ে নিয়ে আসবো, এতে লজ্জার কি আছে? আলফি নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হায় রে খবিশ বেটা, নিজের বিয়ের কথা দুনিয়ার কাছ থেকে লুকায় রাখছে, আবার এখন মজনুর মতো প্রেম উতলাইয়া উঠছে। কপাল আমার ভাঙ্গা, নাইলে এই পরীর পাশে আজকে আমি থাকতাম। তবে মুখে অত্যন্ত বিনীত হয়ে বলল, কিন্তু স্যার, আপনার সিকিউরিটি, আপনার বাবা ওরফে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি জানতে পারেন আপনি এই অবস্থায় প্রোটোকল ছাড়া বাইরে গেছেন, তবে উনি ওনার স্পেশাল ফোর্স দিয়ে আমার চামড়া তুলে নেবে। আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। আপনার ডান হাতের ক্ষতটা। আলফি, আমি তোমাকে গাড়ি বের করতে বলছি, তর্ক করতে বলিনি। সারিমের গলার স্বর এবার এক ধাক্কায় বেশ কয়েক ধাপ উঁচুতে উঠে গেল। ঘরে বাতাস যেন ওর সেই পুরুষালী কণ্ঠের ভারে থমকে গেল। আমার সুস্থতা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম, জাস্ট গেট দ্য কার রেডি। বসের এই চূড়ান্ত সিদ্ধান্তের সামনে আলফিরার কোনো কথা বলার সাহস রইল না। ও দ্রুত মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল গাড়ি প্রস্তুত করতে। সারিম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের বাঁ হাত দিয়ে শার্টের কলারটা একটু ঠিক করে ও আয়নায় নিজের প্রতিছবি দেখলো। ও চোখের প্রেমিকের চাউনি নিজের মনে নিজেই বিড়বিড় করে বলছে, আজকে তোমাকে আমি আমার এই ভালোবাসার জালে বন্দি করেই ছাড়বো চন্দ্রিমা। তুমি যতই পারাও, এই শাড়ি মৃধার বুক ছাড়া তোমার আর কোনো আশ্রয় নেই। দুপুর 1:15 গার্লস কলেজের মেন গেটের সামনে তখন উপচে পড়া ভিড়। অভিভাবক, সাধারণ পথচারী আর হরেক রকমের যানবাহনের কোলাহলে চারপাশটা এখন মুখরিত। ঠিক তখনই কলেজের ঠিক সামনের রাস্তায় এক কোণায় এসে থামলো সেই কুচকুচে কালো প্রাডো গাড়িতে। গাড়ির কালো কাচের আড়ালে বসে সারিম বাইরে তাকিয়েছিল। ও লক্ষ্য করলো ঠিক কলেজের মেন গেটের সামনের রাস্তা একটা মস্ত বড় অংশ জুড়ে কাদা পানি এক হয়ে আছে। আসলে মেন রোডের পাশে থাকা ওয়াসার একটি বড় মোটরের পাইপ ফেটে সকাল থেকে অনবরত নোংরা পানি বের হচ্ছিল, যার ফলে পুরো পিচঢালা রাস্তাটা এখন ঘোলাটে নোংরা কাদা পানিতে তলিয়ে গেছে। পরীক্ষার্থীরা একে একে হল থেকে বের হতে শুরু করেছে। সবার মুখে পরীক্ষা শেষের ক্লান্তি আর বাড়ি ফেরার তাড়া। কিন্তু গেটের সামনের ওই বিশাল কাদা পানির হ্রদ দেখে অনেক মেয়ে বিরক্ত হয়ে ড্রেস কুচকে স্যান্ডেল হাতে নিয়ে পার হওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই সারিমের চোখ গেল গেটের ঠিক মাঝখানে। আকাশি রঙের ইউনিফর্ম পরা অরি আর ওর পাশে থাকা জেবা ধীর পায়ে হেঁটে গেটের দিকে আসছিল। অরির চোখের সেই গোল্ড রিডিং গ্লাস, হাতে ফাইল। রোদ থেকে বাঁচার জন্য ও নিজের বা হাতটা কপালের উপর আলতো করে ধরে রেখেছে। রোদ লেগে ওর ফর্সা মুখটা সামান্য লালচে হয়ে আছে, যা দূর থেকে দেখতে কোনো রক্তিম গোলাপের মতো লাগছিল। সারিম চট করে গাড়ির দরজা খুলতে গেল। আলফি পাশ থেকে চিৎকার করে উঠল, বস, বস, করছেন কি? বাইরে তাকিয়ে দেখুন, পুরো রাস্তা কাদায় মাখামাখি। আর ওই দেখুন, কিছু স্থানীয় সাংবাদিক আর মিডিয়া লাইভ কভারেজের জন্য ঘোরাঘুরি করছে। আপনাকে এই অবস্থায় দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। সারিম আলফির কথার কোনো উত্তর দিল না। ওর চোখ তখন শুধু চন্দ্রিমার ওই ফর্সা সুন্দর পা দুটোর দিকে। সারিম মনে মনে ভাবল, আমার এই পবিত্র পরিটাই নোংরা কাদা পানির উপর দিয়ে হেঁটে আসবে? ওর এই সুন্দর পায়ে পৃথিবীর কোনো নোংরা ধূলিকণা লাগুক, তা আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। সারিম এক মুহূর্ত চিন্তা করল না। ও নিজের পায়ের দামি চামড়ার জুতো জোড়া
গাড়ির ফ্লোরে খুলে রেখে দিল। সম্পূর্ণ খালি পায়ে নিজের পরনের দামি লিলেন প্যান্টটা সামান্য উপরে গুটিয়ে ও গাড়ি থেকে নিচে নেমে পড়ল। ওর এই আকস্মিক কাণ্ড দেখে আলভি নিজের গালে একটা চড় মেরে গাড়ি থেকে নামলো। শিক্ষামন্ত্রী আবরার সারিমকে এভাবে প্রোটোকল ছাড়া খালি পায়ে কাদা পানির মধ্যে নামতে দেখে আশেপাশের আমজনতা, অভিভাবক এবং কলেজের সিকিউরিটি গার্ডরা আক্ষরিক অর্থে শকড হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল আর ফিসফিস করছিল। আরে ওটা কি শিক্ষামন্ত্রী সারেক মিধা না? ওনার ওখানে কি কাজ, তাও আবার খালি পায়ে কাদার মধ্যে? এদিকে অরি আর জেবা গেটের সামনে এসে এই নোংরা কাদা পানি দেখে থমকে দাঁড়িয়েছিল। জেবা বেশ বিরক্ত হয়ে বলল, তোর শালা, এই আমাদের দেশের অবস্থা, একটা কলেজের সামনে এই অবস্থা করে রেখেছে। এখন এই কাদা পানি পার হব কেমনে? ইউনিফর্ম তো সব শেষ। অরি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের জুতো পরা পায়ের দিকে তাকালো। এরপর যে মাত্র এক পা কাদার দিকে বাড়াতে যাবে, ঠিক তখনই চারপাশে মানুষের গুঞ্জন আর কোলাহল ভেদ করে এক অত্যন্ত পরিচিত গম্ভীর ও অতিশয় পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। একদম এক পাও সামনে বাড়াবে না চন্দ্রিমা। কণ্ঠস্বরটি শোনা মাত্রই অরির পুরো শরীরটা যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। অত্যন্ত অবাক হয়ে নিজের চশমাটা নাকের উপর ভালো করে চেপে ধরে সামনে তাকালো। সামনে তাকানো মাত্রই ওর চোখের মণি দুটো স্থির হয়ে গেল। হাতে থাকা ফাইলটি প্রায় পড়ে যাওয়া দশা হলো। সোজা কাদা পানি মারিয়ে নিজের ডান হাতের ব্যান্ডেজটা বুকের সাথে আগলে রেখে অত্যন্ত দর্পিত ভঙ্গিতে এগিয়ে আসছে স্বয়ং মৃধা আবরার সারিম। ওর চোখ দুটো সরাসরি অরির চোখের উপর স্থির। চারপাশের পুরো পৃথিবী যেন অরির কাছে এক সেকেন্ডের জন্য থমকে গেল। জেবা সারিমকে এই অবস্থায় দেখে নিজের চোখ দুটো গোল গোল করে অরিকে কনুই দিয়ে একটা গোতা মেরে বলে উঠল, অরি, তুই একটু দেখ, তোর সেই ভাই মানে আমাদের দেশের ইয়াং অ্যান্ড ড্যাশিং শিক্ষামন্ত্রী স্যার এখানে কেন? উনি কাদার মধ্যে খালি পায়ে হেঁটে তোর দিকে আসছে কেন রে? আমি কি স্বপ্ন দেখছি নাকি রে অরি? অরি কোনো উত্তর দিতে পারল না। ওর কপালে তীব্র চিন্তার আর রাগের ভাঁজ পড়ল। সারিম অরির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। কাদার ছিটে ফোঁটা ওর বাদামি প্যান্টে লাগলেও ওর সেই ব্যক্তিত্বে কোনো কমতি ছিল না। ও অরির দিকে তাকিয়ে সেই চিরচেনা মাদকতা ভরা বাঁকা হাসিটা হাসলো। অরি নিজের রাগ সামলাতে না পেরে নিজ স্বরে অত্যন্ত কড়া গলায় বলল, মিস্টার সারিম মৃধা, আপনি এখানে এই অবস্থায় কি করছেন? আপনার লজ্জা করে না এত মানুষের সামনে? সারিম ওর কোনো কথার তোয়াক্কা করল না। ও অরিকে আরও এক দফা চরম অবাক করে দিয়ে নিজের বাঁ হাত দিয়ে এক ঝটকায় অরির পা থেকে কলের জুতো দুটো খুলে ফেলল। অরি কিছু বুঝে ওঠার আগেই সারিম নিজের ব্যান্ডেজ করা ডান হাতটাতে কোনো মতে অরির জুতো দুটো শক্ত করে ধরে ওর সেই শক্তিশালী ও সুঠাম বাহুটায় বাঁ হাতটা অরির কোমর আর পায়ের নিচে গলিয়ে দিল এবং এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে পুরো কলেজ প্রাঙ্গণ আর রাস্তাবাসীকে তীব্র ধাক্কা দিয়ে সারিম অরিকে নিজের পাজাকোলা করে কোলে তুলে নিল। অরি লজ্জায় আর চরম বিস্ময়ে একটা ছোট চিৎকার দিয়ে উঠল। নিজের ভারসাম্য সামলাতেও ওর অবচেতনভাবেই সারিমের চওড়া কাঁধ আর গলাটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। কি করছেন আপনি? ছাড়ুন, আমায় সবাই দেখছে, মরে যাবো আমি, লজ্জা, ছাড়ুন বলছি। অরি সারিমের বুকের মধ্যে ছটফট করতে করতে অত্যন্ত নিচু কিন্তু রাগত গলায় ফিসফিসিয়ে বলল। ওর ফর্সা গাল দুটো লজ্জায় আর চরম রাগে এক মুহূর্তে টকটকে লাল জবা ফুলের মতো হয়ে গেল। ওর হার্টবিট প্রতি মিনিটে 200 বার কাঁপছিল। সারিম অরিকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল। ওর ফর্সা কপালে অরির চুলের সুবাস লাগতেই ও এক পরম তৃপ্তির শ্বাস নিল। অরির কানের কাছে নিজের মুখটা এনে অত্যন্ত নিচু গভীর গলায় ফিসফিসিয়ে বলল, একদম চুপচাপ শান্ত হয়ে থাকো, আমাকে শক্ত করে ধরে রাখো। তোমার এই সুন্দর নিষ্পাপ পা দুটোতে এই নোংরা পৃথিবীর কাদা লাগুক তা আমি সইতে পারবো না। তুমি শুধু আমার বুকে মুখ লুকিয়ে রাখো, বাকিটা আমি দেখছি। এদিকে অভূতপূর্ণ অলৌকিক আর চরম রোমান্টিক দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা জেবা যেন আক্ষরিক অর্থে একটা জীবন্ত পাথরের মূর্তি হয়ে গেল। ওর মুখটা হা হয়ে এত বড় হলো যে ওটার ভেতর একটা পোল্ট্রি মুরগি ঢুকে যেতে পারত। পেছনে দাঁড়িয়ে থাকা আলভি নিজের কপালে বাম হাত দিয়ে থাপ্পড় মেরে বলল, সব শেষ। বসের এই উতলানো প্রেমের চক্করে আজকে মিডিয়ায়
আমার চাকরি আর সম্মান দুইটাই কয়লা হয়ে যাবে। সারিম অত্যন্ত দর্পিত পায়ে অরিকে কোলে নিয়ে কাদা পানি পার হতে শুরু করলো। অরি লজ্জায় নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে সারিমের চওড়া বুকে নিজের মুখটা সম্পূর্ণ লুকিয়ে ফেলল। সারিমের বুকের পুরুষালী সুভাষ আর ওর হৃৎপিণ্ডের তীব্র ধকধক শব্দটা অরিকে কেমন যেন এক অদ্ভুত মায়ায় অবশ করে দিচ্ছিল। ও কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছিল না। ঠিক তখনই এই ঐতিহাসিক কাণ্ড দেখে দূর থেকে একদল স্থানীয় সাংবাদিক তাকে ক্যামেরা আর বোম নিয়ে ঝড়ের গতিতে কাদা পানি মারিয়ে সারিমের পথ আটকে দাঁড়ালো। ক্যামেরার ফ্ল্যাশ লাইটগুলো অনবরত অরি আর সারিমের মুখের উপর জ্বলতে আর নিভতে লাগলো। একজন অতি উৎসুক সাংবাদিক নিজের বোমটা সারিমের মুখের সামনে বাড়িয়ে দিয়ে অত্যন্ত উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার কোলে থাকা এই সাধারণ কলেজের ইউনিফর্ম পরা মেয়েটি আসলে কে হয় আপনার? ওনার সাথে আপনার সম্পর্কটা কি? অনুগ্রহ করে দেশবাসীকে কিছু বলুন। সাংবাদিকের এই আকস্মিক ও ফালতু চিল্লানি শুনে সারিমের এতক্ষণের রোমান্টিক ও শান্ত মুডটা এক সেকেন্ডে এক ভয়ঙ্কর রক্তাক্ত চিতার মতো রূপ ধারণ করলো। ওর চোখের মণিতে এক খুনের চাউনি ফুটে উঠল। ও বুঝতে পারল এই বেয়াদব মিডিয়াগুলো ও চন্দ্রিমা নিষ্পাপ ছবি তুলে পুরো দেশের সামনে নিয়ে আসবে। সারিম চট করে অরিকে নিজের বুকের সাথে আরও একটু উঁচিয়ে ধরল, যাতে ক্যামেরার লেন্সে অরির মুখটা কোনোভাবে স্পষ্ট না আসে। ও অরির কানের কাছে অত্যন্ত কড়া কিন্তু সতর্ক গলায় বলল, চন্দ্রিমা, একদম মুখ তুলবে না। আমার বুকে নিজের মুখটা সম্পূর্ণ লুকিয়ে রাখো। এই বেয়াদব শালার সাংবাদিকরা তোমার ছবি তুলে আমার ব্যক্তিগত সম্পত্তি পুরো দেশের সামনে দেখিয়ে দিতে চাইছে। জাস্ট হাইড ইউর ফেস। অরি লোকটার এমন অদ্ভুত ও মালিকানার সূচক কথা শুনে আর রাগে নিজের দাঁতে দাঁত চাপল। কিন্তু সাংবাদিকদের ক্যামেরার হাত থেকে বাঁচতে ও নিজের মুখটা সারিমের শার্টের কাপড়ের ভেতরে আরও শক্ত করে গুজে দিল। সারিম এবার নিজের সেই তীব্র বজ্রকঠিন চোখ দুটো সরাসরি এ প্রশ্ন করা সাংবাদিকের চোখের উপর স্থির করল। ওর ভেতরে সেই মন্ত্রীর রূপটা এক সেকেন্ডে জেগে উঠল। ও অত্যন্ত কর্কশ রাগান্বিত করা ভাষায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, মুখ সামনে কথা বলুন, চোখ নামিয়ে কথা বলুন। আপনার এই অন্ধ দেখতে পাচ্ছেন না ও আমার কে হয়? একজন পুরুষ নিজের সমস্ত সম্মানের শক্তি দিয়ে নিজের হাত ঘায়েল অবস্থায় কাকে এভাবে বুকে আগলে রাখে? ও আমার বিবাহিত স্ত্রী, আমার আইনত বউ। বউ ছাড়া কে হবে শুনি? সারিমের মুখ থেকে এই বউ শব্দটা শোনা মাত্র যেন পুরো আকাশটা এক ধাক্কায় ওই সাংবাদিকের মাথার উপর ভেঙে পড়ল। শুধু সাংবাদিকরা নয়, পাশে থাকা জেবাতও এই কথা শুনে নিজের ভারসাম্য হারিয়ে প্রায় আলফির গায়ের উপর পড়ে যাওয়ার দশা হলো। জেবা কাঁপতে কাঁপতে আলফিকে জিজ্ঞেস করলো, ভাইয়া, ওই ব্যাটা কি বললো? অরি ওনার বউ, মানে শিক্ষামন্ত্রীর বউ আমাদের অরি? আলফি অত্যন্ত করুণ একখানা হাসি দিয়ে বলল, জীবন, আপনি একদম ঠিক শুনেছেন। ওই খবিশ বস আর আপনার ওই বান্ধবী 5 বছর আগে থেকে বিবাহিত। এখন আমাদের কপাল পড়ার পালা। এদিকে ওই সাংবাদিকটা সারিমের এই রুদ্র রূপ দেখে সামান্য থতমত খেয়েও নিজের টিআরপি বাড়ানোর জন্য আবার আমতা আমতা করে বলল, কিন্তু কিন্তু মন্ত্রী মহোদয়, আপনি তো কখনো নিজের বিয়ের কথা দেশবাসীকে জানাননি। এভাবে হুট করে একটা কলেজের সামনে। সারিম এবার চরম মেজাজ হারিয়ে অত্যন্ত কড়া গলায় ধমক দিয়ে বলল, আমার ব্যক্তিগত জীবনে আমি দেশবাসীকে ঢোল পিটে জানাবো কিনা তা আমার ব্যাপার। আপনাদের মতো ফালতু মিডিয়াকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। শোন বেটা সাংবাদিক, আমার বউয়ের একটা ছবিও যদি আজকে কোনো নিউজ পোর্টাল বা টিভিতে পাবলিশ হয়েছে, তবে তোদের ওই ক্যামেরা সহ তোদের পাছায় আমি নিজের হাতে বাস ঢুকিয়ে দেব। মেধাবৃত সারিমের ক্ষমতা তোরা এখনো ভালো করে দেখিসনি। একদম আমার পথ থেকে সর, নয়তো এইখানেই তোদের ক্যারিয়ার ধ্বংস করে দেব। মন্ত্রীর মুখ থেকে এমন চরম ও ভয়ঙ্কর হুমকি শুনে সাংবাদিকদের দল ভয়ে 3 ফুট পিছিয়ে গেল। ক্যামেরাম্যানরা চট করে নিজেদের ক্যামেরার লেন্স নিচের দিকে নামিয়ে ফেলল। কেউ আর একটা শব্দ করার সাহস পেল না। সারিমের এই খুনি চাউনি দেখে সবাই বুঝতে পারল এই লোকটা যা বলেছে তা সত্যি সত্যি করে ছাড়বে। সারিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। অত্যন্ত দুর্বৃত দীর্ঘ পায়ে কাদা পানি মারিয়ে সোজা গিয়ে নিজের
প্রাডো গাড়ির সামনে দাঁড়ায়। আলফি দ্রুত এগিয়ে এসে গাড়ির পেছনে দরজাটা এক ঝটকায় খুলে দিল। সারিম অত্যন্ত সাবধানে, যেন কোনো কাচের তৈরি দামি পুতুল রাখছে এমন ভঙ্গিতে অরিকে গাড়ির নরম পেছনের সিটের উপর বসিয়ে দিল। অরি সিটে বসা মাত্রই এক ঝটকায় সারিমের কাঁধ থেকে নিজের হাত দুটো সরিয়ে নিল। ওর বুকটা তখনও রাগে আর লজ্জা অনবরত কাঁপছিল। ও নিজের গ্লাসটা ঠিক করতে করতে জানালার দিকে মুখ ঘুরিয়ে রইল। সারিম নিজে গাড়ির ভেতর ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে থাকা জেবার দিকে তাকালো। জেবা তখনও ওই বউ শব্দের ঘোরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। ওর মাথা কাজ করছিল না। সারিম অত্যন্ত গম্ভীর গলায় জেবাকে বলল, জেবা, গাড়ির ভেতরে এসো। জেবা জাদুমন্ত্রের মতো মাথা নেড়ে বলল, জি 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 ভাইয়া। আলফি পাশ থেকে জেবাকে উদ্দেশ্য করে বেশ রসালো ভঙ্গিতে বলল, আসুন ভাবির বান্ধবী সায়রা বানু, বসের এই প্রেমের ঘোরের মধ্যে আপনিও গাড়িতে এসে বসুন। আমাদের কপালে আজকে আরও অনেক নাটক আছে। জেবা আর কোনো কথা না বলে দ্রুত গিয়ে গাড়ির পেছনের সিটে অরির পাশে বসলো। আলভি ড্রাইভিং সিটে বসে এক ঝটকায় গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। কালো প্রাডো গাড়িটি তীব্র গতিতে কলেজের সেই কাদা পানি আর মানুষের ভিড় মারিয়ে মেন রোডের দিকে ছুটে চলল। গাড়ির ভেতরের পরিবেশটা তখন এক অদ্ভুত থমথমে উত্তেজনায় রূপ নিয়েছিল। সারিম পেছনের সিটে অরির একদম মুখোমুখি বসে নিজের বাম হাত দিয়ে চিবুক ঠেকিয়ে এক দৃষ্টিতে অরির সেই রাগী ফর্সা মুখের দিকে তাকিয়েছিল। ও ঠোঁটের কোণে তখনও সেই চতুর বিজয়ের হাসি স্পষ্ট ফুটিয়ে তুলছিল। আর অরি শুধু জানালার বাইরে তাকিয়ে নিজের অবাধ্য চোখের রাগটাকে সামলানোর চেষ্টা করছিল। গাড়ির পেছনের সিটে শুরু হওয়া সেই অখণ্ড নীরবতা গেট পার হয়ে মৃধা নিবাসে এসে থামা পর্যন্ত এক চুলও নড়ল না। পুরোটা পথ অরি জানলার বাইরে চোখ রেখে বসেছিল, যেন বাইরের ছুটে চলা চেনা শহরটা এখন এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। সারিম অবশ্য সে সুযোগ খুব একটা দেয়নি। ও নিজের বাম হাত দিয়ে চিবুকটা ছুঁয়ে অত্যন্ত অলস কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পুরোটা সময় অরির ফর্সা রাগে থমথম করা মুখটার উপর চোখ বুলিয়ে গেছে। মাঝখানে শুধু জেবা কয়েকবার আর চোখে অরি আর সারিমের দিকে তাকিয়ে নিজের ঢোক গিলেছে। তার চঞ্চল মুখটা যে এই শতাব্দীর সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি দাঁড়িয়ে ছটফট করছে, তা ওর কুচকানো কপাল দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আলভি রিয়ার ভিউ মিররে বসের সেই মজনু মার্কা চাউনি দেখে মনে মনে কয়েকবার লা হাওলা পড়ছে, কিন্তু মুখে টু শব্দ করার সাহস পায়নি। গাড়ি এসে থামতেই অরি কারো জন্য অপেক্ষা না করে নিজে ঝটকা দিয়ে দরজা খুলে নেমে গেল। অরির দীর্ঘ বাদামি চুলগুলো পিঠে দোল খাচ্ছে। ও সোজা দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রধান লিভিং রুমের দিকে এগিয়ে গেল। ওর পেছনে জেবা আর তারও কিছুটা দূরত্ব বজায় রেখে নিজেই সেই ব্যান্ডেজ করা হাতটা বুকের কাছে আগলে নিয়ে ধীর স্থির ভঙ্গিতে হেঁটে আসছিল সারিম। লিভিং রুমে পা রাখা মাত্রই ড্রয়িং রুমের বিশাল সোফায় কালো রঙের একটা জর্জেটের শাড়ি পরে বসে আছে নাওমি। নাওমির চোখ দুটো লাল হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে আরিশান মৃধার অনুপস্থিতির সুযোগ নিয়ে সরাসরি মন্ত্রীর অন্দরমহলে এসে ঢুকে বসে আছে সারিমের খোঁজে। সারিম লবি পার হয়ে লিভিং রুমে ঢুকতেই নাওমি সোফা ছেড়ে এক প্রকার ঝড়ের গতিতে উঠে দাঁড়ালো। সারিমকে দেখা মাত্রই নাওমির ভেতরের সমস্ত পাগলামি যেন এক নিমিষে চাড়া দিয়ে উঠল। ও কোনো দিকে না তাকিয়ে নিজের আত্মসম্মান পুরোপুরি বিসর্জন দিয়ে দুই হাত বাড়িয়ে সারিমের দিকে ছুটে এলো। সারিম, তুই এসেছিস? আমি জানতাম তুই আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবি না। প্লিজ সারিম, আমাকে এভাবে ফিরিয়ে দিস না। নাওমি সারিমকে জড়িয়ে ধরার জন্য একেবারে গায়ের ওপর এসে পড়তে চাইল, কিন্তু সারিম তো অন্য ধাতুতে গড়া। ও নাওমির এই নির্লজ্জ ধেয়ে আসা দেখে এক সেকেন্ডের মধ্যে নিজের দীর্ঘ শরীরটাকে ডানে সরিয়ে নিল এবং সোজা গিয়ে দাঁড়িয়ে থাকা অরির পেছনের অংশে নিজেকে লুকিয়ে ফেলল। 18 বছরের অরি, যার উচ্চতা সারিমের চওড়া ছাতির সমান, সে হঠাৎ করে নিজের সামনে সারিমের মতো 6 ফুট 2 ইঞ্চির এক বিশাল পুরুষকে ঢাল হিসেবে দাঁড়িয়ে পড়তে দেখে চরম থতমত খেয়ে গেল। সারিম অরির দুই কাঁধ নিজের বাম হাত দিয়ে আলতো করে ধরে ওর পেছনে পুরোপুরি আত্মগোপন করার ভান করল।
ওর মুখটা অরির কানের একদম কাছে নিয়ে এসে অত্যন্ত ভীতু ও অসহায় বাচ্চাদের মতো সুর করে কিন্তু লিভিং রুমে উপস্থিত সবার উদ্দেশ্যে শোনানোর মতো পরিষ্কার গলায় বলে উঠল, দেখো বউ দেখো, এই নির্লজ্জ বেডে কিভাবে তোমার জোয়ান মর জামাইকে মাঝ দুপুরে সবার সামনে খপ করে ধরতে আসে। এই হেদি একটা আস্ত ডাইনি রে বউ। এর আগেও একবার আমি কিছু বুঝে ওঠার আগে আমার টাই ধরে টান মেরে ঠোঁটে কামড় বসাই দিছে। একদম জবরদস্তি কইরা আমার ঠোঁটের পবিত্র কিস খায় নিছে। অথচ ওই কিসটা তো আইনত এবং নৈতিকভাবে তোমার ঘর কথা ছিল। চন্দ্রিমা, তুমি থাকতে এই বেদুইন বেডি আমার ঠোঁটের কোমরে তো নষ্ট করে দিছে। তুমি এর একটি বিচার করো বউ। সারিমের মুখে অদ্ভুত কথা শোনা মাত্রই অরির ফর্সা মুখে চামড়া যেন বিরক্ত আর রাগে রিয়াক্ট করে উঠল। ও নিজের ঘাড় ঘুরিয়ে সারিমের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু সারিম ওকে শক্ত করে ধরে রেখে নামের দিকে আঙ্গুল উঁচিয়ে রইল। জেবা এক কোণে দাঁড়িয়ে এসব মেলোড্রামা দেখতে লাগলো। ওর মনে হলো সে কোনো দামি মাল্টিপ্লেক্সে বসে লাইভ পারিবারিক কমেডি প্লাস রোমান্টিক থ্রিলার সিনেমা দেখছে। আর আলভি যে মাত্র লিভিং রুমে পা রেখেছিল, সে সারিমের এই কুমারিত্ব নষ্টের ঐতিহাসিক ভাষণ শুনে দরজার চৌকাঠে ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। তবে আলভির চোখ তখন সোজা গিয়ে পড়ল কালো শাড়ি পরা জেদি চেহারার নামের ওপর। আলভির বুকের বাঁ পাশে কেমন যেন একটা ওলট পালট হয়ে গেল। ও নিজের শার্টের পকেটে হাত দিয়ে বুকের পাশে ধরল, মনে মনে বলল, আহা, কি মারাত্মক ভালোবাসা! এই মেয়েরে যে নিজের করতে পারবে তার জীবন তো তেজপাতা হইলেও সার্থক। আলভি প্রথম দেখাতেই নাওমির ওই জিদ্দি রূপের প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো। এদিকে নাওমি তো সারিমের কথা শুনে এবং সারিমকে একটা পিচ্চি মেয়ের পেছনে ওভাবে লুতুপুতু করে লুকিয়ে থাকতে দেখে রাগে অন্ধ হয়ে গেল। ও অরির দিকে নিজের তর্জনী উঁচিয়ে তীব্র কর্কশ গলায় চেঁচিয়ে বলল, শারিম, তুই এই বাচ্চার পেছনে লুকিয়ে কি ফালতু তামাশা করছিস? আর তুই একে বারবার বউ বউ বলে কি নাটক করছিস? হ্যাঁ, নাওমির তীক্ষ্ণ আর কর্কশ কণ্ঠস্বর মৃধা নিবাসের বিশাল লিভিং রুমের ঝাড়বাতিগুলোকে এক মুহূর্তের জন্য কাঁপিয়ে তুলল। ওর চোখ দুটো দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল। নাওমি নিজের পরনের কালো জর্জেট শাড়ির আঁচলটা শক্ত করে মুঠোয় চেপে ধরে সারিমের দিকে আরও এক কদম এগিয়ে এলো। ওর বুকটা অনবরত ওঠানামা করছে। কোনোভাবেই কোনো অবস্থাতেই এই চরম সত্যটাকে মেনে নিতে পারছিল না ও। শারিম! নাওমি আবার চিৎকার করে উঠল। ওর গলার স্বর এবার সপ্তমে চড়ে গেল। তুই এই পিচ্ছি মেয়েটার আড়ালে দাঁড়িয়ে কি ধরনের রসিকতা করছিস বলবি আমাকে? এই নাবালিকা মেয়েটার পেছনে লুকিয়ে বলছিস ও তোর বউ? তুই কি আমাকে পাগল ভাবিস? আমি এত বড় একটা মিথ্যা নাটক বিশ্বাস করে নেব? সারিম অরির কাঁধের উপর নিজের থুতনিটা হালকা একটু ঠেকিয়ে ওর কানে লতিতে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত নিরীহ ভঙ্গিতে বলল, দেখেছো বউ, ডাইনিটা আমাকে কিভাবে ধমকাচ্ছে? তুমি থাকতেও আমাকে এসব বলার সাহস পায় কি করে? তুমি কি বলছো না কেন যে তুমি আমার বিবাহিত স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী? অরি চরম অস্বস্তি আর রাগে নিজের দাঁতে দাঁত চাপল। সারিমের চওড়া বুকের শক্ত বাঁধন ওর পিঠে স্পষ্ট অনুভব হচ্ছিল। ওর শরীর থেকে আসা তীব্র পারফিউম আর সেই পুরুষালী গায়ের সুভাষ অরির মগজে এক ধরনের মাতাল করা অনুভূতি তৈরি করছিল, যা ও এই মুহূর্তে কোনোভাবেই চাইতে পারছিল না। শরীরটা একটু ঝাঁকিয়ে সারিমের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, আপনি ছাড়ুন আমায়, দয়া করে এই সস্তা নাটক বন্ধ করুন। নিজের ব্যক্তিগত ঝামেলা নিজে মেটান, আমাকে মাঝখানে টানবেন না। কিন্তু সারিম যেন আজ কোনো কথাই শুনবে না। ও অরির কোমরটা নিজের ডান হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নাওমির দিকে তাকালো। মুখের সেই কৃত্রিম ভয়ের চাদরটা সরিয়ে দিতেই সেখানে এক ধরনের অবজ্ঞা আর শীতলতা ফুটে উঠল। সারিম অত্যন্ত ঠান্ডা গলায় বলল, নাওমি, নাটক আমি করছি না, করছিস তুই। আমার স্ত্রীর সামনে আমার সাথে আমার অসভ্য আচরণ করছিস, লজ্জা করছে না তোর? নাওমি পাগলের মতো মাথা নাড়াতে লাগলো। ও চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলের মধ্যেও কোনো অনুশোচনা ছিল না, ছিল এক তীব্র অধিকারবোধ আর পাগলামি। নাওমি নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে বলল, না, এটা হতে পারে না। তুই অন্য কারো হতে পারিস না শারিম। 4 বছর ধরে আমি তোর জন্য অপেক্ষা করেছি। আমার বাবা তোর বাবার সাথে কথা বলছিল একবার আমাদের বিয়ের ব্যাপার নিয়ে। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল।
এই সামান্য কলেজের একটা মেয়ে কিভাবে তোর বউ হয়? ও তো একটা বাচ্চার মতো। ও তোকে কি দেবে? ও কখনো তোকে আমার মতো সুখ দিতে পারবে না। প্লিজ শারিম, এই মেয়েকে ছেড়ে দে তুই। নামিরের উন্মাদের মতো আচরণ আর সারিমের জন্য ওর এই তীব্র ব্যাকুলতা এক কোণে দাঁড়িয়ে থাকা আলভির বুকে তীরের মতো গিয়ে বিঁধল। আলভি নিজের ডান হাতটা শার্টের পকেটের উপর রেখে এক গভীর ও দীর্ঘশ্বাস ফেল। ওর সদ্য প্রস্ফুটিত ভালোবাসার ফুলটি যেন ফোটার আগেই ঝরে যাওয়ার উপক্রম হয়েছে। আলভি নামির এই চোখে জল, ওই লাল হয়ে যাওয়া মুখ আর অবাধ্য জেদের দিকে তাকিয়ে মনে মনে বলল, হায় কপাল, কি মারাত্মক ভালোবাসা! এই মেয়ে তো বসের জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে, অথচ বস ওরে পাত্তাই দিচ্ছে না। এদিকে আমি এর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কলিজা কয়লা করতেছি। এই জন্মে কি আমি এই জিদ্দি মেয়ের মনে একটুখানি জায়গা পাবো, নাকি বসের উচ্ছিষ্ট প্রেম দেখাম আমার ভাগ্যে লেখা আছে? আলভির মনটা এক অজানা আশঙ্কায় আর কষ্টে হাহাকার করে উঠল। ও চাইল নামিকে গিয়ে বলতে, ওগো কালো শাড়ি পরা রূপসী, তুমি ওই পাষাণ বস্যের আশা ছেড়ে দাও। বেটার বউ আছে অলরেডি। এই আলভি তোমার জন্য নিজের জান কোরবান দিতে রাজি আছে। কিন্তু বসের সে ভয়ঙ্কর রূপের কথা চিন্তা করে আলভি মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। নামি এবার অরির দিকে তর্জনী উঁচিয়ে প্রায় ওর গায়ের উপর চড়া হতে গেল। এই মেয়ে, তুই কোন সাহসে আমার শারিমের দিকে চোখ তুলে তাকাস? ও তোর কে হয়? টাকার ক্ষমতার লোভে তুই এই বয়সে একজন মন্ত্রীর গলায় ঝুলে পড়েছিস, তাই না? লজ্জা করে না তোর? নামিরে নোংরা আক্রমণ অরির আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করল। অরি নিজের মুখটা শক্ত করে নামির দিকে তাকানোর আগেই সারিমের পুরো অবয়বটা এক সেকেন্ডের মধ্যে বদলে গেল। এতক্ষণের সেই কৌতুকময় প্রেমিক পুরুষটি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সারিম অরিকে নিজের পেছনে এক ঝটকায় সরিয়ে দিয়ে এক কদমে নামের মুখোমুখি এসে দাঁড়ালো এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই লিভিং রুমের বাতাসে একটা তীব্র ঝড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। ঝড়ের তীব্রতায় নামি ছিটকে গিয়ে পাশের সোফার উপর আছড়ে পড়ল। ও ঠোঁটের কোনা ফেটে এক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। ড্রয়িং রুমের ভেতরে পরিবেশটা যেন এক সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। এক কোণে দাঁড়িয়ে থাকা জেবা নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। ওর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসা দশা হলো। জেবা ভাবেনি কখনো সারিমের মতো একজন শিক্ষামন্ত্রী এভাবে একজন নারীর গায়ে হাত তুলতে পারে। আলভি নিজের চোখ বন্ধ করে ফেলল। ওর বুকটা নামিরে আঘাতে চোরমার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে থাপ্পড়টা নামিকে নয়, বরং সদ্য ওর প্রেমে আশিক হয়ে যাওয়া আলভিকে মারা হয়েছে। সারিম নিজের শার্টের স্লিপটা বাম হাত দিয়ে একটু উপরে গুটিয়ে নামের দিকে তাকালো। ও চোখ দুটো জ্বলন্ত আগ্নেয়গিরির মতো লাল। অত্যন্ত শান্ত কিন্তু বরফ শীতল গলায় সারিম বলল, মুখ সামনে কথা বলবি না অময়। এতক্ষণ তুই আমার সাথে যা করেছিস আমি সহ্য করেছি, কিন্তু আমার স্ত্রীর চরিত্র নিয়ে যদি আর একটা নোংরা শব্দ তোর মুখ থেকে বের হয় তবে আমি ভুলে যাব তুই একজন নারী, ভুলে যাব কখনো তুই আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। মাইন্ডেড। নামি নিজের গালে হাত দিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে সারিমের দিকে তাকিয়ে রইল। ও কাঁপতে কাঁপতে বলল, তুই 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 আমাকে মারলি শারিম? একটা সামান্য মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি? ও সামান্য নয়, ও মৃধা আবরার শারিমের একমাত্র বৈধ স্ত্রী, ওই বাড়ির মালকিন। সারিম অত্যন্ত দর্পিত গলায় বলল। এরপর ও লিভিং রুমের বাইরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো। গার্ডস। সারিমের গলার আওয়াজ শোনা মাত্রই চারজন সশস্ত্র সিকিউরিটি গার্ড দ্রুত ঘরের ভেতর এসে সোজা হয়ে দাঁড়ালো। তাদের সবার মুখে চরম পেশাদারিত্বের ছাপ। সারিম তাদের দিকে না তাকিয়ে নামিকে নির্দেশ করে বলল, এই মহিলাকে এই মুহূর্তে মৃধা নিবাসের সীমানার বাইরে ছুড়ে ফেলে দাও। রাত থেকে যেন একে এই বাড়ির আশেপাশে কখনো দেখা না যায়। যদিও কোনো ঝামেলা করার চেষ্টা করে তবে সোজা থানায় নিয়ে কেস ফাইল করো। মুভ। শারিম, তুই এটা করতে পারিস না। শারিম, লিসেন টু মি। নামি পাগলের মতো চিৎকার করতে লাগলো, কিন্তু গার্ডরা ওর কোনো কথাই শুনল না। তারা অত্যন্ত শক্ত হাতে নামিকে দুই পাশ থেকে ধরে লিভিং রুম থেকে টেনে হিঁচড়ে বাইরের দিকে নিয়ে যেতে লাগলো। নামের চিৎকারের আওয়াজ আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে গেল। পুরো লিভিং রুমে তখন এক থমথমে নীরবতা। সারিম একটা গভীর শ্বাস নিয়ে নিজের শার্টের কলারটা একটু ঠিক করলো। ওর মুখে সেই খুনি ভাবটা এখনো
পুরোপুরি কাটেনি। ও সোজা সোফার কোণে দাঁড়িয়ে থাকা জেবার দিকে তাকালো। জেবা তখনও অবাক হয়ে সব দেখছিল। সারিম জেবাকে দেখে নিজের গলা স্বর কিছুটা নামিয়ে বলল, জেবা, রুমে যাও। পরীক্ষা দিয়ে এসে নিশ্চয়ই ক্লান্ত তুমি, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। জেবা জাদু মন্ত্রের মতো দ্রুত মাথা নাড়ল। ও আর এক মুহূর্ত সারিমের সামনে দাঁড়িয়ে থাকা সাহস পেল না। সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সারিম এবার আলভির দিকে ফিরে তাকালো। আলভির মুখটা তখন শুকিয়ে চুন হয়ে আছে। সারিম ওকে বলল, আলভি, তুমি এখন বাসায় চলে যাও। আজ আর এখানে তোমার কোনো কাজ নেই। কোনো দরকার পড়লে আমি তোমাকে ফোনে ডেকে নেব। গাড়িটা গ্যারেজে পার্ক করে দিয়ে যাও। জি জি স্যার, আমি আসছি। আলভি অত্যন্ত বিনীত গলায় বলল। এরপর দ্রুত পা বাড়ালো। তবে যাওয়ার আগেও শেষবারের মতো লিভিং রুমের দরজার দিকে তাকালো, যেখানে নাওমির পারফিউমের সুবাস এখনো বাতাসে ভাসছিল। আলভির সদ্য ভাঙা মনটা নিয়ে ও এক প্রকার নিঃশব্দেই ঘর থেকে বেরিয়ে গেল। সবাই চলে যেতে লিভিং রুমটা আবার সেই চিরচেনা নীরবতায় ডুবে গেল। অরি এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছিল। ওর ভেতরে রাগ আর ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম হলো। ও আর এক সেকেন্ডও এই লোকটার সামনেই থাকবে না বলে সিদ্ধান্ত নিল। অরি নিজের ফাইলটা শক্ত করে বুকে চেপে ধরে সিঁড়ির দিকে যাওয়ার জন্য যেই মাত্র এক পা বাড়ালো, ঠিক তখনই আকস্মিক সারিম চিতার মতো চটপটে ভঙ্গিতে এগিয়ে এসে এক ঝটকায় অরির ডান হাতটা ধরে নিজের দিকে টানলো। অরি কিছু বুঝে ওঠার আগে সারিম নিজের সেই শক্তিশালী ও সুঠাম বাম বাহুটা দিয়ে অরির কোমর জড়িয়ে ধরে ওকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে আছড়ে ফেলল। অরির হাতের ফাইলটি ছিটকে গিয়ে মার্বেলের মেঝের উপর পড়ে গেল। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। অরি চিৎকার করে ওঠার চেষ্টা করলো, কিন্তু সারিম ওকে কোনো সুযোগই দিল না। ও নিজের ডান হাতের ব্যান্ডেজের তোয়াক্কা না করে অরির দুই কাঁধ শক্ত করে চেপে ধরল এবং এক সেকেন্ডের মধ্যে নিজের ঠোঁট দুটো অরির নরম কাঁপতে থাকা ঠোঁটের উপর চেপে ধরল। অরির পুরো শরীরটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ও চোখের মনি দুটো বিস্ময়ে আর তীব্র ধাক্কায় স্থির হয়ে গেল। সারিম গভীর এক ভালোবাসার টানে অরিকে জোর করে চুম্বন করতে শুরু করলো। ওর ঠোঁটে সে পুরুষালী ও মাদকতা ভরা স্পর্শ অরির সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে দিতে চাইল। অরি নিজের দুই হাত দিয়ে সারিমের চওড়া বুকে ধাক্কা মারতে লাগলো, নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। ও নিজের মুখটা ডানে বামে সরানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সারিমের সেই ইস্পাত কঠিন হাতের গ্রেপ থেকে ও নড়ার সুযোগ পাচ্ছিল না। অরির মুখ থেকে শুধু এই অস্ফুট শব্দটাই বের হতে পারল, যা সারিমের মুখের ভেতরেই মিলিয়ে গেল। সারিমকে অরি থামতে বলা সত্ত্বেও সে থামল না। উল্টো ও অরির কোমরটা আরো পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। সারিম অরির ঠোঁটের প্রতিটি কোষ, প্রতিটি অংশ নিজের করে নিতে চাইল, যেন জমে থাকা সমস্ত তৃষ্ণা আজ এক নিমিষে মিটিয়ে ফেলবে। অরির এই ছটফটানি, এই প্রতিরোধ সারিমের ভেতরের পুরুষত্বকে আরো বেশি উস্কে দিচ্ছিল। ও প্রায় 4 মিনিট ধরে অত্যন্ত গভীর, তীব্র আর অনবরতভাবে অরিকে চুম্বন করতে থাকলো। লিভিং রুমের ভেতরে বাতাস যেন তাদের এই তীব্র শ্বাস প্রশ্বাসের শব্দে ভারী হয়ে উঠল। অবশেষে 4 মিনিট পর সারিম যখন অরির ঠোঁট থেকে নিজের ঠোঁটটা সরিয়ে নিল, তখন দুজনেরই শ্বাস প্রশ্বাস মারাত্মকভাবে দ্রুত চলছিল। অরিকে ছেড়ে দিতেই ও 2 কদম পিছিয়ে গেল। ওর আকাশি রঙের ইউনিফর্মের কলারটা কিছুটা কুঁচকে গেছে, ঠোঁট দুটো টকটকে লাল হয়ে আছে। অরি ফর্সা গাল দুটো লজ্জায়, অস্বস্তিতে আর চরম রাগে যেন রক্তিম জবা ফুলের রূপ ধারণ করেছে। ও চোখ দিয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অরি নিজের ডান হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁটটা সজোরে মুছে ফেলল, যেন ও সারিমের সেই স্পর্শের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে চায়। তীব্র রাগে কাঁপতে কাঁপতে অরি নিজের চোখের পানি সামলে নিয়ে সারিমের দিকে তাকালো। ওর গলার স্বর রাগী আর অপমানে কাঁপছিল। অরি রাগ সামলাতে না পেরে অত্যন্ত কড়া গলায় সারিমকে কথা শুনিয়ে দিতে শুরু করলো। আপনার লজ্জা করে না মিস্টার মৃধা? আপনি নিজের দেশের শিক্ষামন্ত্রী দাবি করেন নিজেকে, হ্যাঁ? আপনার এই আচরণ কোনো ভদ্রপুরুষের লক্ষণ হতে পারে না। আপনি কি জানেন আপনি এইমাত্র কি ধরনের জঘন্য আর অস্বাস্থ্যকর কাজ করেছেন? মানুষের লালা বা থুতুর মাধ্যমে কি পরিমাণ ব্যাকটেরিয়া আর জীবাণু ছড়ায় সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার, হ্যাঁ? সারিম নিজের ঠোঁটের কোণে সেই চতুর হাসিটা ধরে রেখে অরির এই রেগে গিয়ে বিজ্ঞানসম্মত ভাষণ দেওয়া দেখছিল।
ও নিজের বাম হাতটা পকেটে পুরে অত্যন্ত অলস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অরি নিজের চোখ দুটো মুছে আরো কড়া গলায় বলল, একজনের মুখের থুতু বা লালা যখন অন্য কারো মুখে যায় তখন তার মুখের ব্যাকটেরিয়া থেকে গুরুতর ডার্মাটোলজিক্যাল ইনফেকশন বা ছত্রাক হতে পারে। ক্যান্ডিডা আলবিকান্স নামক ছত্রাকের সংক্রমণ হতে পারে আপনার এই নোংরা স্পর্শের কারণে। তাছাড়া মুখের ভেতরে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া লালার মাধ্যমে ছড়ালে মাড়ির রোগ থেকে শুরু করে আলসার পর্যন্ত হতে পারে। আপনি নিজের এই নোংরা জীবনে আমার শরীরে প্রবেশ করিয়েছেন। আই জাস্ট হেট ইউ মিস্টার মৃধা। অরি এক ঝটকায় মেঝের ওপর পড়ে থাকা নিজের ফাইলটা নিচু হয়ে তুলে নিল। তারপর সারিমকে দাঁড়িয়ে থাকা অবস্থাতে সম্পূর্ণ পাশ কাটিয়ে অত্যন্ত দৃঢ় পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। একবারের জন্য পেছনে ফিরে তাকালো না সারিমের দিকে। অরি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে এক দীর্ঘ গভীর নিঃশ্বাস পেল সারিম। নিজের মনে বিড়বিড় করে হেসে বলল, মৃধা আবরার সারিম, রাজনীতি আর মন্ত্রণালয়ের জটিল সব কাজ তুই 1 মিনিটে সামনে নিস, অথচ নিজের 18 বছরের চাশমিশ পিচ্ছে বউটাকে মানাতে তোকে দেখছি এবার ছাতা কলে পিষ্ট হতে হবে। তোকে নিজের বউকে ফিরিয়ে আনতে সত্যি প্রচন্ড খাটুনি করতে হবে বেটা। কিন্তু মনে রাখিস, তুইও আরিশান মৃধার ছেলে। চন্দ্রিমার এই অভিমান ভাঙিয়ে ওকে নিজের এই ভালোবাসার জালে সম্পূর্ণ বন্দী না করা পর্যন্ত তুইও থামছিস না। করিডোর পেরিয়ে অরি নিজের রুমে এসে ঢুকলো। তখন ওর পুরো শরীর কাঁপছিল। ঘরের দরজাটা বন্ধ করে লক করা শব্দ হতে খাটে বসে থাকা জেবা এক লাফে উঠে দাঁড়ালো। জেবা চোখ দুটো তখনও বিস্ময়ে চড়ক গাছ হয়ে আছে। কলেজের গেটের সামনে সারিমের এই কাণ্ড, তারপর লিভিং রুমে এসে নামি নামের ওই মেয়েটার সাথে ঘটে যাওয়া তুলকালাম সবকিছু জেবার মগজকে পুরোপুরি অবশ করে দিয়েছে। জেবা অরির দিকে এগিয়ে এসে ওর 2 হাত শক্ত করে চেপে ধরল। অরি ঠোঁট দুটো তখনও অস্বাভাবিকের চেয়ে একটু বেশি লাল, গাল দুটো রাগিয়া লজ্জায় থমথম করছে। জেবা নিজেকে ধরে রাখতে পারল না। ও প্রায় চিৎকার করার মতো নিচু স্বরে বলল, অরি, তুই আর 1 সেকেন্ডও কোনো কথা লুকাবি না, খোদার কসম। আমার মাথা এখন পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তুই আমাকে এক্ষুনি বল, এইসব কি হচ্ছে? শারিম ভাইয়া তোকে কোলে তুলে নিয়ে সবার সামনে বলল তুই ওনার বিবাহিত স্ত্রী, আর ওই মেয়েটার সামনেও ও তোকে নিজের অর্ধাঙ্গিনী দাবি করল। কি সম্পর্ক তোদের মধ্যে? 5 বছর আগের বিয়ের কথা কোথা থেকে এলো? তুই কি আমার সত্যি বান্ধবী নাকি অন্য কেউ? অরি একটা গভীর দীর্ঘশ্বাস পেল। ওর বুকের ভেতর জমে থাকা দীর্ঘ 5 বছরের একদম বন্ধ করা সত্য আর চেপে রাখার কোনো উপায় নেই। জেবা ওর সবচেয়ে কাছের বান্ধবী, ওর সুখ দুঃখের একমাত্র ভাগিদার। অরি টেবিলের ওপর ফাইলটা রেখে খাটের এক কোণে বসে পড়ল। ও চোখ দুটো সামান্য ভিজে উঠল। ও জেবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম আর ধীর গলায় বলতে শুরু করলো, যেবা শান্ত হ। আমি তোকে কিছু ইচ্ছা করে লুকাইনি তোর কাছ থেকে। পরিস্থিতিটাই এমন ছিল যে এই সত্যিটা আমার নিজের কাছেও একটা দুঃস্বপ্নের মতো লাগতো। আজকে যখন সবকিছু সবার সামনে চলে এসেছে, তাহলে শোন আমার পেছনের গল্পটা। জেবা অরির মুখোমুখি কার্পেটের উপর হাঁটু গেড়ে বসলো। এক দৃষ্টি অরির মুখের দিকে তাকিয়ে রইল। অরি বলতে লাগলো, আমার মা আমার জন্মের পরেই মারা যায়। এরপর যখন 6 বছর বয়স, তখন বাবা দেশের একটা গুরুত্বপূর্ণ মিশনে গিয়ে শত্রুপক্ষের গুলিতে মারা যান। আমার বাবা একজন আর্মির মেজর ছিলেন। সেই দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর আমি পুরোপুরি এতিম হয়ে যাই। আমার আশ্রয় হয়েছিল আমার একমাত্র চাচা আর চাচির সংসারে। কিন্তু ওই বাড়িটা আমার জন্য কোনো আশ্রয় ছিল না, ওটা ছিল একটা জীবন্ত জাহান্নাম। অরির গলার স্বর কিছুটা বুঝে এলো। পুরনো দিনের সেই কষ্টের স্মৃতিগুলো মনে পড়তে ওর শরীরটা শিউরে উঠল। ও একটু পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে আবার বলল, আমার চাচি আমার সহ্য করতে পারতেন না। সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ করাতেন, সামান্য ভুলের জন্য মারধর করতেন, এমনকি দিন শেষে আমাকে ঠিকমতো খেতে পর্যন্ত দেওয়া হতো না। আমি তখন ক্ষুধার্ত অবস্থায় ঘরের কোণে বসে কাঁদতাম। চাচা যদিও মাঝে মধ্যে আমায় খুচরো কিছু দিয়ে পড়াশোনায় সাহায্য করতেন, তবু সেটা চাচির অগোচরে। তখন আমার কান্না শোনার মতো কেউ ছিল না। জেবা নিজের মুখে হাত দিয়ে রাখলো। ও অরির অতীত সম্পর্কে শুনে খুব কষ্ট হচ্ছে। না জানি এই ফুলের মতো মেয়েটা জীবনে কত কষ্ট সহ্য করে বড় হয়েছে। অরি আবার বলতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে আমার বয়স যখন 13 ছিল, বাবা আমাদের গ্রামে কোনো একটা অনুষ্ঠান থেকে ফিরছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ ওনার চোখ পড়ে আমার উপর। উনি এক দেখাতেই পছন্দ করে ফেলেন নিজের ছেলের জন্য। পরবর্তীতে বাবার সঙ্গে হয়তো চাচা আর চাচা চাচির কোনো একটা ডিল হয়েছিল।
ওনারা এরপর কয়েকদিন আমার সঙ্গে বেশ ভালো আচরণ করতেন। আমি না বেশ অবাক হতাম ওনাদের আচরণে। তখন একদিন সকালে ঘুম ভাঙলে হঠাৎ জানতে পারলাম আমার বিয়ে আজ। আমি তখনও বিয়ে মানে কি ভালো করে জানতাম না। সেই জন্য কিছু না ভেবে চাচা চাচির কথা শুনে বিয়েতে রাজি হয়ে যাই আমি। এরপর লোকটার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। জেবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তার মানে শারিম ভাইয়ার সাথে তোর বিয়েটা আরিশান আঙ্কেল নিজেই দিয়েছেন? হ্যাঁ, সারিম মৃধা তখন তরুণ, সবে 27 বছর, নিজের ক্যারিয়ার গড়ছিলেন। বাবার কড়া নির্দেশের সামনে সেদিন দ্বিমত করার সাহস পাননি উনি। কিন্তু এই বিয়েটাকে মনে প্রাণে একদমই মেনে নিতে পারেননি তিনি। একটা 13 বছরের বাচ্চার সাথে বিয়ে হওয়াটাকে নিজের জীবনের সবচেয়ে বড় অপমান আর ব্ল্যাক স্পট মনে করেছিলেন। বিয়ে হওয়ার ঠিক 5 মিনিটের মাথায় উনি আমাকে সেখানে রেখেই চলে আসেন। উনি চলে আসাতে চাচি আমাকে ওই দিন খুব মেরেছিল। তখন বাবা আমাকে সেই নরক থেকে বাঁচিয়ে এই মৃধা নিবাসে নিয়ে আসেন, আমাকে নিজের মেয়ে বানিয়ে নিয়ে আসেন। সেই থেকে উনি রেগে গত 5 বছর একবারও মৃধা নিবাসে পা রাখেনি, এমনকি বাবার সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি। জেবা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। অরি মৃদু হেসে চোখ দুটো মুছল। ঢাকায় আসার পর গত 5টা বছর বাবা আমাকে একজন বাবা আর একজন মায়ের সম্পূর্ণ দায়িত্ব পালন করে বড় করেছেন। ওনার জন্যই আজ আমি পড়াশোনা করতে পেরেছি, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পেরেছি আমি। উনি বাইরে যতই কঠোর হন না কেন জেবা, ওনার ভেতরের মনটা আল্লাহর দেয়া এক ফেরেশতার মতো। উনি আমাকে কখনো বুঝতে দেননি যে আমি ওনার নিজের রক্ত নই। অরির মুখ থেকে এই দীর্ঘ অতীত শোনার পর জেবার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জেবা আরিশান মৃধার প্রতি এক অদ্ভুত গভীর এবং অতল শ্রদ্ধা অনুভব করলো ওর বুকের ভেতর। ওনার সেই গম্ভীর চেহারা, সেই বাঘের মতো চাউনি, যার পেছনে লুকিয়ে আছে এত বড় এক দয়ালু আর সুরক্ষাকারী পিতা। জেবার হৃদয়ের কোনো এক অলিন্দে আরিশান মৃধাকে নিয়ে এক অদ্ভুত নতুন ধরনের অনুভূতি জন্ম নিল। ওনার প্রতি ভালো লাগা এবং সম্মান যেন এক ধাক্কায় বহু হাজার গুণ বেড়ে গেল। ও মনে মনে ভাবল, এই পৃথিবীতে এমন মানুষই কি সত্যি হয়, যিনি নিজের ছেলের ক্ষোভের মুখে দাঁড়িয়ে একটা এতিম মেয়েকে নিজের মেয়ের মর্যাদা দিয়ে আগলে রাখেন। তবে জেবা একটু মুখ ফুলিয়ে অরির দিকে তাকিয়ে বলল, সবই তো বুঝলাম রে অরি, কিন্তু তুই আমার এত ভালো বান্ধবী, দিন রাত আমরা একসাথেই থাকি। তুই এই এত বড় বিয়ের ব্যাপারটা আমার কাছে এতদিন কেন গোপন করলি? আমি তোর ওপর সত্যিই খুব রাগ করেছি। অরি জেবার হাত দুটো ধরে একটু মিষ্টি করে হেসে বলল, আই এম রিয়েলি সরি বাদামনি। তুই নিজেই ভেবে দেখ, এই বিয়েটা শুধু কাগজে কলমের। যে স্বামী আমাকে ফেলে 5 বছর আগেই চলে গেছে এবং যাকে আমি কোনোদিনও নিজের স্বামী বলে ভাবতেও পারিনি, সেটা আমি তোকে কিভাবে বলতাম? আমার কাছে তো আরশান মৃধাই আমার একমাত্র পরিচয়, উনিই আমার বাবা। আমি নিজেই তো ওসব ব্যাপার ভুলে গিয়েছিলাম রে। জেবা অরির মিষ্টি কথায় গলে গেল। ও অরিকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, কিন্তু এখন আমার আসল প্রশ্নটা হলো যে শারিম ভাই 5 বছর ধরে তোকে অবজ্ঞা করলো, সে হঠাৎ করে এত বছর পর এভাবে তোর কাছে ফিরে এলো কেন? আর আজ কলেজের সামনে চা করলো, ওনার লিভিং রুমের ওই আচরণ, এইসবের মানে কি? ওনার এত বছর পর হঠাৎ তোর উপর এত উথলানো প্রেম কেন জাগলো? অরি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের টেবিল লাইটের দিকে তাকালো। ওর মনের ভেতর তখন সারিমের সেই গভীর মাদকতা ভরা স্পর্শ আর ওই জোরপূর্বক চুম্বনের তীব্র অনুভূতিটা বারবার হানা দিচ্ছিল, যা ও জেবাকে বলতে পারছিল না। অরি নিজের ঠোঁটটা আর একবার চেপে ধরে বলল, সত্যি বলতে আমি নিজেও ওনার এই আচরণে কোনো সঠিক উৎস বা কারণ জানি না। জেবা অরির কথা শুনে একটু চিন্তা করলো, তারপর মুচকি হেসে বলল, তবে আমার কি মনে হয় জানিস? আমার মনে হচ্ছে শারিম ভাই তোর প্রেমে পড়েছে। তুই দেখতে মারাত্মক সুন্দরী রে অরি। তোর এই স্নিগ্ধ চেহারা দেখে ওনার মতো ড্যাশিং পুরুষ যদি প্রেমে উষ্টা খেয়ে না পড়ে, তবে ওনাকে তো রোবট বলতে হতো। কিন্তু শারিম ভাই যেভাবে তোকে আগলে রাখছে, আমার তো মনে হয় খেলা এবার সত্যি জমে উঠেছে। ধর, তুই এসব ফালতু কথা বন্ধ করতো, চল ফ্রেশ হয়ে নি। অরি জেবাকে ধমক দিয়ে বাথরুমে চলে গেল। রাত ঠিক 9:45। মৃধানিবাসের সদর গেটের বাইরে আবার সাইরেনের শব্দ শোনা গেল। স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধার অফিসিয়াল গাড়িটি এসে থামল। ওনার সাথে ওনার পার্সোনাল বডিগার্ড আর সিকিউরিটি ফোর্সের গাড়িগুলোও ছিল।
আরিশান মৃধা গাড়ি থেকে নামলেন। ওনার সেই চিরচেনা ধবধবে সাদা কটন শার্টের উপর একটা কালো কোট চাপানো ছিল। ওনার চওড়া কাঁধ আর নিখুঁত ছাটা দাড়ির রূপলি আভা রাতের আলোতেও এক অদ্ভুত গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে। মুখের অবয়বটা বরাবরের মতোই পাথরের চেয়েও শক্ত ছিল, কিন্তু নিজের বাড়ির ভেতরে পা রাখতেই ওনার চোখের মণিতে এক ধরনের শান্ত পিতৃত্বের কোমলতা ফুটে উঠল। উনি ড্রয়িং রুমে ঢুকতে শাহিন মিয়া ওনার কোটটা এগিয়ে নিয়ে সাবধানে রাখলেন। আরিশান মৃধা সোফায় বসার আগে সোজা সিঁড়ির দিকে তাকালেন। উনি জানতেন ওনার আসার শব্দ পেয়ে ওনার অরি নিশ্চয়ই নিচে নেমে আসবে। ঠিক তাই হলো। অরি আর জেবা দুজনেই দোতলা থেকে নেমে এলো। আরিশান মৃধাকে দেখা মাত্রই জেবার বুকের ভেতরটা কেমন যেন এক অদ্ভুত ছন্দে ধকধক করে কেঁপে উঠল। সোফার কোণে দাঁড়িয়ে ওনার সেই বিশাল ও সুঠাম অবয়বটির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর নিজের চঞ্চল মনটা ওনার গাম্ভীর্যের সামনে কেমন যেন একদম শান্ত আর নত হয়ে গেল। অরি দ্রুত এগিয়ে এসে আরিশান মৃধার হাত থেকে ওনার চশমার কেসটা নিল এবং খুব নরম গলায় বলল, বাবা তুমি এসেছো? তোমার শরীর ঠিক আছে তো? কাল রাতে তো তোমার একদম ঘুম হয়নি। আরিশান মৃধার শক্ত মুখের রেখাগুলো এক মুহূর্তে গলে গেল। উনি অরির মাথায় নিজের বড় হাতটা রেখে অত্যন্ত স্নেহভরে বললেন, আমি ঠিক আছি আদ্রিজা, দেশের কাজ তো করতেই হবে। কিন্তু তুমি কেমন আছো? আজকে পরীক্ষা কেমন হলো? কোনো সমস্যা হয়নি তো? পরীক্ষা খুব ভালো হয়েছে বাবা। তোমার দোয়ায় সব প্রশ্নের উত্তর ঠিক মতো দিয়ে এসেছি আমি। অরি মৃদু হেসে বলল, তবে ও দুপুরে সেই সারিমের কাণ্ডের কথা বা কলেজের সামনের কেলেঙ্কারির কথা পুরোপুরি চেপে গেল। ও চায় না বাবা এই সময় কোনো বাড়তি চিন্তা করুক। আরিশান মৃধা জেবার দিকে তাকালেন। ওনার সেই তীক্ষ্ণ দৃষ্টি জেবার ওপর পড়তেই জেবা চট করে নিজের মাথা নিচু করে ফেলল। ওর ফর্সা গাল দুটোতে এক হালকা লালচে আভা ফুটে উঠল। আরিশান মৃধা গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, জেবা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? আদ্রিজা তোমাকে ঠিকমতো দেখে রেখেছিল তো? জেবা আমতা আমতা করে কোনো মতেই নিজের গলার স্বর ঠিক করে বলল, জি আঙ্কেল, পরীক্ষা খুব ভালো হয়েছে। অরি আমাকে অনেক সাহায্য করেছে। আরিশান মৃধা আর কিছু বললেন না জেবাকে, শুধু অরির দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বললেন, তোমরা দুজনেই এখন উপরে যাও, আমি একটু সারিমের ঘরে যাচ্ছি। ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা বাবা। অরি বলল। জেবাকে নিয়ে আবার উপরে চলে গেল অরি। যাবার সময় জেবা আর একবার আর চোখে আরিশান মৃধার ওই চওড়া পিঠটার দিকে তাকিয়ে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওনার এই অসাধারণ ব্যক্তিত্ব জেবার মনকে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন করে ফেলেছে। আরিশান মৃধা দৃঢ় পায়ে দোতলার শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন, যেখানে সারিমের রুম। অরি আর জেবা 3 তলায় থাকে। আরিশান মৃধা দরজায় নক না করেই এক ঝটকায় দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে সারিম তখন বিছানায় হেলান দিয়ে বসে ওর মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ওর বাবা এন্ট্রি হতেই ও মোবাইলটা একপাশে রেখে নিজের মুখে সেই চতুর ভাবটা কিছুটা স্বাভাবিক করল। আরিশান মৃধা ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। ওনার দীর্ঘ অবয়বটা বেডের সামনে এসে দাঁড়াতেই পুরো ঘরের বাতাস যেন 1 সেকেন্ডে ভারী হয়ে গেল। উনি ছেলের সেই ব্যান্ডেজ করা ডান হাতটার দিকে তাকালেন, তারপর সোজা সারিমের চোখের মণিতে নিজের গভীর চোখ দুটো রাখলেন। উনি কোনো ভূমিকা না করে অত্যন্ত বজ্রকঠিন ও গম্ভীর কণ্ঠে বললেন, সারিম, আমি এইমাত্র রাজশাহী পুলিশ কমিশনার আর আমাদের বিশেষ গোয়েন্দা বিভাগের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়েছে। সারিম মনে মনে একটু সজাগ হলো, তবে বাইরে ওর মুখের চামড়া বিন্দুমাত্র নড়ল না। ওর শান্ত গলায় বলল, রিপোর্ট কি? এই মুহূর্তে আমার শেষ কথা কান খুলে শুনে রাখো। রাজশাহী শহর তোমার জন্য আর নিরাপদ নয়। আমি তোমাকে আমার চোখের আড়াল হতে দিব না। তুমি আর কোনোদিন রাজশাহী ফিরে যেতে পারবে না। দেশের শিক্ষামন্ত্রী হিসেবে তোমার সমস্ত কার্যক্রম এখন থেকে ঢাকা থেকে পরিচালিত হবে। তোমাকে এই মৃধা নিবাসী থাকতে হবে। এটাই আমার শেষ নির্দেশ। সারিম বাবার কথা শুনে মনে মনে এক চিলতে বিজয়ের উল্লাসে মেতে উঠল। ও তো এটাই চাইছিল, ওর এই মৃধা নিবাসে স্বেচ্ছায় বন্দি থাকা, ওর চন্দ্রিমার একদম কাছাকাছি থাকা। সারিম বাইরে ওর মুখের অভিব্যক্তিকে একদম পাথরের মতো শক্ত করে একরাশ অবজ্ঞার জেদ নিয়ে বলল, ঠিক আছে বাবা, তোমার ক্ষমতার জোরের সামনে তো আমার কোনোদিন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না, আজও নেই। আমি মৃধা নিবাসে থাকবো, তোমার এই খাঁচা দিয়ে বন্দী হয়ে থাকবো। আরিশান মৃধা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না।
উনি ওনার সাদা শার্টের হাতাটা আরেকবার ঠিক করতে করতে অত্যন্ত দ্রুত ও গম্ভীর পায়ে রুম থেকে বেরিয়ে এলেন। উনি চলে যেতেই সারিম নিজের বাম হাত দিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে আবার অত্যন্ত আনন্দের সাথে মুচকি হাসতে লাগলো। ও জানালার বাড়ির অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, খেলা তো মাত্র শুরু হলো চন্দ্রিমা। এবারে মৃধা নিবাসের প্রতিটি কোণে আমাদের ইশকের ফানিয়ার চলবে। সময় তার নিজের নিয়মেই বয়ে চলে। ক্যালেন্ডারের পাতা থেকে দেখতে দেখতে পুরো একটা মাস কেটে গেল। তবে মৃধা নিবাসের ভেতরের আবহাওয়ায় খুব একটা বড় রদবদল হলো না। ওপর থেকে দেখলে মনে হবে সবকিছুই ঠিক আগের মতোই শান্ত, পরিপাটি আর নিয়মতান্ত্রিক। কিন্তু সেই শান্ত পুকুরের নিচে যে একটা উলটপালট করা স্রোত বইছে তা কেবল বাড়ির বাসিন্দারাই টের পাচ্ছিল। অরি আর যেবার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে মাত্র 3 দিন আগে। পরীক্ষা শেষ ঘন্টাটা বাজার পর যেবা যখন খাতা জমা দিয়ে হল থেকে বের হয়েছিল তখন ওর আনন্দ দেখে কে, কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব বেশি দিন হলো না। গতকাল সকালেই যেবার বাবা সোলেমান শেখ সশরীরে মৃধা নিবাসে এসে হাজির হলেন আর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। সোলেমান শেখ মানুষটা অত্যন্ত সাধারণ আর অমায়িক। আরিশান মৃধার প্রতি ওনার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু যেবার তো অরিকে ছেড়ে যেতে একদমই মন চাচ্ছিল না। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে অরিকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছিল যেন ওকে কোনো নির্বাসনে পাঠানো হচ্ছে, অথচ ওদের বাড়ির দূরত্ব কেবল মিনিট 20 মতো। অরিও যেবা চলে যাওয়াতে বেশ একা হয়ে পড়ল, তবেও নিজেকে ভেঙে পড়তে দিল না। সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, যদিও অ্যাডমিশন টেস্ট আসতে এখনো বেশ কয়েক মাস বাকি, তবুও অরি কোনো ধরনের গাফিলতি করতে রাজি নয়। ও খুব ভালো করেই জানে সরকারি মেডিকেলে একটা সিট পাওয়া কতটা কঠিন। তাই যেবার চলে যাওয়ার পর থেকে ও নিজেকে পড়ার ঘরে 4 দেওয়ালে বন্দি করে ফেলেছে। দিনরাত মোটা মোটা অ্যানাটমি, ফিজিওলজি আর কেমিস্ট্রির বইয়ের পাতায় চোখ ডুবিয়ে রেখেছে। সময়টাকেও বিন্দুমাত্র অপচয় করতে চায় না, নিজের পুরো ফোকাসটা পড়াশোনায় ঢেলে দিয়েছে। এদিকে আরিশান মৃধাও ওনার রাষ্ট্রীয় কাজে প্রচণ্ড ব্যস্ত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিভিন্ন কূটনৈতিক বৈঠক আর মন্ত্রণালয়ের ফাইল সই করতে করতে ওনার দিনরাত এক হয়ে যাচ্ছে। সালিম এখন পুরোপুরি সুস্থ। ডান হাতে সেই ব্যান্ডেজ অনেক আগেই খুলে ফেলা হয়েছে। দেশের তরুণ শিক্ষামন্ত্রী হিসেবে ও এখন পুরো দমে কাজ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, নতুন কারিকুলাম তৈরি, এসব নিয়ে ওকেও প্রতিনিয়ত বিভিন্ন মিটিং আর সেমিনারে ব্যস্ত থাকতে হচ্ছে। ধরতে গেলে মৃধা নিবাসের সবাই যার যার কর্মব্যস্ততায় ডুবে আছে, কিন্তু এই চরম ব্যস্ততার মাঝেও একজনের রুটিনে কোনো বদল আসেনি। সে হলো মৃধা আবরাজ সারিম। ও যতই কাজের মধ্যে থাকুক না কেন, সুযোগ পেলেই অরিকে জ্বালানো, ওর পেছনে লাগা আর ওকে পটানোর জন্য নিত্য নতুন ট্রিক খাটানো ও বাদ দেয়নি। কখনো লাইব্রেরিতে পড়তে বসা অরির সামনে গিয়ে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসা, কখনো কফি দেওয়ার বাহানায় ও রিডিং গ্লাসের উপর আঙ্গুল চালানো, এসব সারিমের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। অরি অবশ্য সেসবে চরম বিরক্ত হয়ে বই খাতা বগলে নিয়ে ওখান থেকে হিসিয়ে চলে যেত, কিন্তু সারিম তাতে দমে যাওয়ার পাত্র নয়। ও বুঝতে পারছে এই চাশমিশ তেদর চন্দ্রিমার মন গলানো সাধারণ কোনো কাজ নয়, এর জন্য বিশেষ কোনো চাল চালতে হবে। দুপুরের কড়া রোদ তখন মাথার উপর খা খা করছে। ঢাকা শহরের ঘিঞ্জি এলাকা পেরিয়ে গাড়িটা এসে থামল শহরতলির এক নির্জন পরিত্যক্ত পুরনো একতলা বাড়ির সামনে। চারপাশটা ঘন জঙ্গল আর লতাগুল্মে ছেয়ে আছে। বড় বড় বট আর পাকুড় গাছের ডালপালা বাড়িটার ছাদকে এমনভাবে ঢেকে রেখেছে যে দুপুরের আলো সেখানে ঠিকমতো প্রবেশ করতে পারছে না। একটা স্যাঁতসেঁতে ভুতুড়ে আর রহস্যময় গন্ধ বাতাসে ভাসছিল। এই কুচকুচে কালো প্রাডো গাড়িটির ড্রাইভিং সিট থেকে নামলো আলভি, আর পেছনের সিট থেকে নামলো সারিম। এই জঙ্গলে পরিবেশ দেখে সারিম নিজের নাকটা কুঁচকে ফেলল ও আলভির দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্ত ও কর্কশ গলায় বলল,